বাকিরা সবাই শুনতে পাচ্ছেন নাকি শুধু একজনই শুনতে পাচ্ছেন? বাকিরা শুনতে পাচ্ছেন? কথাগুলো আমার শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর মাঝে মাঝে একটু রেসপন্স করবেন, আর কোনো নয়েজ আসলে তাও একটু জানাবেন। কোনো নয়েজ আসতেছে নাকি আমার কথা ক্লিয়ারলি শোনা যায়? শোনা যায় নাকি নয়েজ আসতেছে? একটু যদি না রেসপন্স ভাই, করেন শোনা আমার যাচ্ছে জন্য শোনা ভালো যাচ্ছে। হতো। শোনা যাচ্ছে? কোনো নয়েজ আসছে না, তাই তো? না, একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসুন, আজকে আমাদের আইটি গভর্নেন্সের এই সেশনের প্রথম সেশন আমরা বলতে পারি, নলেজ শেয়ারিং সেশন হিসেবে আমি যদি বলি। তো শুরু করতে যাচ্ছি আমাদের এই নলেজ শেয়ারিং সেশনের প্রথম থেকে আমরা কিভাবে আগাবো। আমাদের আইটিতে যে সিলেবাসটা আছে এখানে অনেক কিছু আছে। বেশি না, বেশি না, আমার কাছে সরি দাদা। আচ্ছা, ওকে। বেসিক্যালি আমাদের বাসায় একই সাথে দুইজন পাশাপাশি ক্লাস নিচ্ছি, তো দ্যাটস ওয়াই জিজ্ঞেস করতেছি। বাট আমার কাছে আপনারা সামারাইজ পাচ্ছিলেন না, ওনার এখানে পাচ্ছি, দ্যাটস ওয়াই জিজ্ঞেস করছিলাম বারবার। আচ্ছা, তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে আইটি গভর্নেন্সের সিলেবাসটা আছে এখানে অনেক কিছুই আছে। কি কি আছে? একটা হচ্ছে আমাদের ফিসা অফিসিয়াল ম্যানুয়ালটা আমাদেরকে দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদেরকে দেওয়া হয়েছে 2006 সালের একটা অ্যাক্ট, যেটার অ্যামেন্ডমেন্ট 2013 সালে। তাছাড়াও দেওয়া হয়েছে 2018 সালের একটা অ্যাক্ট। আর এছাড়াও আমাদের দেওয়া হয়েছে ব্লক চেইন রিলেটেড কিছু বিষয়বস্তু এবং ফিনটেক রিলেটেড কিছু বিষয়বস্তু। তো দুইটা টার্মের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে সেটা হচ্ছে ব্লক চেইন এবং ফিনটেক থেকে যদিও কিছু এসে থাকে কিন্তু ওই অ্যাক্ট থেকে কিছুই আসতেছে না। দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ আমাদের 5ই আগস্টের ঘটনা। আর এই 5ই আগস্টের ঘটনার কারণে আমাদের ওই অ্যাক্টগুলো থেকে আগামীতেও আর কোনো কোশ্চেন আসবে না, যদি না ব্যতিক্রমধর্মী কোনো কিছু আবার ঘটে। তো অ্যাক্টগুলা বাদ, একদম নর্মালি বলে দিচ্ছি, অ্যাক্টগুলা বাদ, আপনাদের এই অ্যাক্টগুলা পড়তে হবে না। কারণ আমাদের প্রিভিয়াস ব্যাচে আমরা যেটা কন্ডাক্ট করেছিলাম সেখানে আমরা অ্যাক্টের উপরে খুবই কম গুরুত্ব দিয়েছি এবং ওই অ্যাক্ট থেকে একজনের একটা প্রশ্নও আসে নাই। কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে এক থেকে আসতে বলা হয়েছিল যে এক থেকে আসবে, কিন্তু আসে নাই। এই গেল প্রথম কথা। ব্লক চেইন এবং ফিনটেক থেকে শতকরা 100 জনের 3 থেকে 4 জনের আসতে দেখা গেছে, আর অধিকাংশরই আসে নাই। এবার আসেন আমাদের সিসা অফিসিয়াল ম্যানুয়াল। এটা অনেকে অনেক বই পড়তেছেন, কেউ 27তমটা পড়তেছেন, মার্কেটে আছে, কেউ তার আগেরটা পড়তেছেন, কেউ 28তমটা পড়তেছেন। এখন যদি বলি আমরা তাহলে কোনটা থেকে পড়বো বা আমাদের কোনটা থেকে পড়া উচিত, 28তম এডিশনটা 2024 সালে বের হয়েছিল। আর এর থেকে আগের যেটা 27তম এডিশন এটা 2019 সালে বের হয়েছিল। তো এক্ষেত্রে আমরা 28তম অর্থাৎ আপডেটেড এডিশনটাকেই ফলো করব। আমরা এর আগের কোনো এডিশনকে ফলো করব না, কারণ এখানে অনেক কিছুর অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় কথা। সেকেন্ড, থার্ড যেটা, সেটা হচ্ছে যে এবার এখানে আবার 5টা চ্যাপ্টার আছে। তো 5টা চ্যাপ্টারের মধ্যে 5টা চ্যাপ্টারে কিন্তু আমার সিলেবাসের অন্তর্ভুক্ত না। আমার সিলেবাসের অন্তর্ভুক্ত চ্যাপ্টার হচ্ছে 1, 2 আর 5। আমরা 1, 2 আর 5 নাম্বার চ্যাপ্টার থেকে পড়বো। এটা গেল থার্ড কথা। এবার হচ্ছে ফোর্থ, সেটা কি? চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5 থেকে সব থেকে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে, বা চ্যাপ্টার 2 থেকেও আসছে, আমরা এটাকে বাদ দিতে পারবো না। তো আমরা আমাদের তাহলে এন্ড অফ দ্য ডে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হলাম? আমরা উপনীত হলাম যে আমরা সিসা অফিসিয়াল রিভিউ ম্যানুয়ালের 28তম এডিশনের প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম চ্যাপ্টারটাকে শেষ করব। এর পরবর্তীতে আমরা ব্লক চেইন এবং তারপরে আমরা ফিনটেকটাকে ধরব। এটা হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। এবার আসুন, আমি জানি না আপনারা যারা এখন আছেন ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেন, কারো কাছে কি
আচ্ছা, একটা যদি একটু হ্যান্ড রেজ করতেন আপনারা যারা আছেন, আপনাদের কার কার কাছে সিসা অফিসিয়াল ম্যানুয়াল 28তমটা আছে, একটু হাত তোলেন তো, তাহলে একটু হ্যান্ড রেজ করেন। কার কার কাছে সিসা 28তম অফিসিয়াল ম্যানুয়ালটা আছে, 28তমটাই, একটু হ্যান্ড রেজ করেন। তিনজনের কাছে মাত্র? আর বাকি কারো কাছে নাই এটা? আচ্ছা, যে তিনজনের কাছে আছে এই তিনজনকে বলবো সুন্দর করে একটা হাইলাইটার নিয়ে বসেন, এবং আজকের ক্লাস থেকে আপনার এমসিকিউতে অন্তত 5টা কমন পড়বে। কয়টা বলছি? 5টা। সো যেটা যেটা মানে বলা হবে ওইটা খুব সুন্দর করে হাইলাইটার দিয়ে দাগিয়ে নেবেন যাতে কোনোভাবেই মিস না যায়। এবার আসেন দ্য ইনফরমেশন সিস্টেম অডিটিং প্রসেস। আমি সরাসরি চলে যাচ্ছি সিসা অফিসিয়াল ম্যানুয়ালের 28তম এডিশনের পেজ নাম্বার 24। এবার আসেন আমরা তাহলে কি করব, যেটা যেটা আমরা পড়বো সেটা সেটা অবশ্যই দাগিয়ে ফেলবো যাতে করে কোনোভাবেই এটা আমাদের মিস না যায়। আমরা এখন আছি সিসা অফিসিয়াল ম্যানুয়ালের পেজ নাম্বার 24, শুরু করতে যাচ্ছি। ওকে, স্ক্রিন কি ঠিক মতো দেখা যাচ্ছে? আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবেন প্লিজ। কি হলো, আপনারা কি আছেন নাকি ঘুমিয়ে গেছেন? হ্যালো, এম অডিবল? আসি ভাই, ভাই একটা উইয়ার্ড কোশ্চেন ছিল, আজ করতে পারি? আগে ক্লাসটা শেষ করি, এরপরে বাকি সকল কোশ্চেনের অ্যান্সার আমি আবার নিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কারণ আমি এখন কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে অনেক ডেপথে যাওয়া লাগতে পারে, তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি শুরু করে দিতে। অলরেডি 11টা 20 বাজে, ঠিক আছে? ওকে, the information system ওকে। auditing process encompasses the standard principle method guideline practice technique। তার মানে ইনফরমেশন সিস্টেম অডিটিং প্রসেসের মধ্যে কি কি আছে, প্রসেসের মধ্যে কি কি আছে? স্ট্যান্ডার্ডস আছে, প্রিন্সিপালস আছে, মেথড আছে, গাইডলাইন আছে, প্র্যাকটিস আছে, টেকনিক্স আছে। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডেফিনেশন আছে যেটা আমরা একটু সামনে গেলেই পাবো। দ্যাট অ্যান অডিটর ইউজেস টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট অফ ইনফরমেশন সিস্টেম। তার মানে এটা কেন অডিটররা করে? দুইটা জিনিস, প্ল্যান করার সময়ও এবং অডিট মানে অডিটটাকে এক্সিকিউট করার সময়ও। সিস্টেম সাপোর্টিং ক্রিটিক্যাল বিজনেস প্রসেস, দ্যাট মিনস যেই সকল বিজনেস প্রসেসগুলোতে ক্রিটিক্যাল সাপোর্টিং এর বিষয়গুলো আছে ওই জায়গাতে অডিট এক্সিকিউশন এবং অডিট প্ল্যানিং এর জন্য একজন অডিটর ইনফরমেশন সিস্টেম অডিটিং প্রসেস ইউজ করে, যার মধ্যে আছে স্ট্যান্ডার্ড, প্রিন্সিপাল, মেথড, গাইডলাইন, প্র্যাকটিস, টেকনিক। ফাইন, এবার চলে আসেন পেজ নাম্বার 31। An audit can help an organization ensure effective operation। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, এখানে যেগুলো অরেঞ্জ কালার আছে এগুলো হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ? আর যেগুলো হচ্ছে আপনার গ্রিন কালার করা আছে এটা আর একটু কম ইম্পর্টেন্ট, আর যেটার নিচে কালো দাগ টানা আছে এটা একটু কম ইম্পর্টেন্ট, আর যেটা পড়তেছি না এটা আপাতত দরকার নাই, মানে এগুলোর দরকার নাই, শেষ। এবার দেখেন, অডিট ক্যান হেল্প অ্যান অর্গানাইজেশন এনশিওর ইফেক্টিভ অপারেশন, affirm its compliances with various regulation, and confirm that the business is functioning well and is prepared to meet potential challenges। অর্থাৎ আমরা কেন অডিট করি? আমরা অডিট করি এই কারণে যে আমার ব্যবসা ঠিকমতো চলতেছে এটা আমি বোঝার জন্য, আর আমার এটা পটেনশিয়াল চ্যালেঞ্জকে মিট করার জন্য সে রেডি আছে, যে ইন ফিউচারে যদি কোনো ধরনের ব্যারিয়ার ক্রিয়েট হয় সেটা ফেস করার জন্য মাই বিজনেস ইজ রেডি নাও। এরপরে কি? অডিট ক্যান অ্যাসিওর স্টেক হোল্ডার অফ দ্য ফাইন্যান্সিয়াল, অপারেশনাল অ্যান্ড ইথিক্যাল ওয়েল বিইং অফ দ্য অর্গানাইজেশন। তার মানে তিনটা জিনিসকে ক্যাপচার করতেছে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, একটা হচ্ছে অপারেশনাল, একটা হচ্ছে ইথিক্যাল। তাদেরকে? স্টেক হোল্ডারদেরকে। স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে আপনার আইএস অডিট থেকে যে সকল ব্যক্তিবর্গরা বেনিফিটেড হবে প্রত্যেকে, অল অফ দ্যাম আর স্টেক হোল্ডার। IS audit is the formal examination and or testing of information system to determine। এখানে সবচেয়ে বড় ইনফরমেশন যেটা সেটা হচ্ছে কি,
এটা একটা ফর্মাল এক্সামিনেশন, ইনফর্মাল না। আইএস অডিট মিনস হচ্ছে ফর্মাল এক্সামিনেশন, ঠিক আছে? এবং সেটা কেন করা হয়? টু ডিটারমাইন সিস্টেমস আর ইন কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল ল, রেগুলেশন, কন্ট্রাক্ট অ্যান্ড বা অর ইন্ডাস্ট্রি গাইডলাইন। তার মানে সিস্টেমটা ইন্ডাস্ট্রি গাইডলাইনের সাথে, রেগুলেশনের সাথে, ল এর সাথে, কন্ট্রাক্টের সাথে ঠিক মতো মানে পরিচালিত হচ্ছে। কমপ্লাই উইথ গভর্নেন্স ক্রাইটেরিয়া। আমার একটা প্রতিষ্ঠান পরিচালিত হতে গেলে আমার যে ক্রাইটেরিয়াগুলো লাগে এগুলো হচ্ছে গভর্নেন্সের দ্বারা সিলেক্টেড এবং এটা দ্বারা ফুলফিল হচ্ছে। কনফিডেন্সিয়ালিটি, ইন্টেগ্রিটি অ্যান্ড অ্যাভেইলেবিলিটি অফ আইএস ডাটা মিট অ্যাপ্রোপ্রিয়েট লেভেল বেসড অন মেজারেবল ম্যাট্রিক্স। অর্থাৎ আমার মেজারেবল ম্যাট্রিক্স অনুসারে আমি অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে আমার ডাটাগুলোর কনফিডেন্সিয়ালিটি, ইন্টেগ্রিটি এবং অ্যাভেইলেবিলিটি পাচ্ছি। ইন্টেগ্রিটি মানে কোনো একটা ডাটা এটা অনেস্ট এবং স্ট্রেইট ফরওয়ার্ড হবে। আমরা এই যে ইন্টেগ্রিটি, কনফিডেন্সিয়ালিটি এগুলো আমরা আইসিএবি কোড অফ ইথিক্সে পড়ছিলাম। এখানে 5টা জিনিস ছিল। একটা হচ্ছে ইন্টেগ্রিটি, যেটা অডিটে পড়ছি আর কি। ইন্টেগ্রিটি, অবজেক্টিভিটি, তারপর কি কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার আর প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার। সিরিয়ালে বলি নাই, একটু এদিক সেদিক, বাট এই 5টাই ছিল। তো এর মধ্যে এখানে কনফিডেন্সিয়াল ইন্টেগ্রিটিটাও মেনটেন করা হয় আইএস অডিটের মাধ্যমে। আইএস অপারেশনস আর বিইং, আইএস মানে ইনফরমেশন সিস্টেম। আর তার একটা কথা বলি, ইনফরমেশন সিস্টেম আর ইনফরমেশন টেকনোলজি দুইটা আলাদা আলাদা জিনিস, দুইটার অডিটও আলাদা আলাদা। একটা হচ্ছে আইএস অডিট আর একটা হচ্ছে আইটি অডিট। আইএস অডিট হচ্ছে ইনফরমেশন সিস্টেমের অডিট। দ্যাট মিনস যে জায়গাতে আপনার ইনফরমেশনটা পরিচালিত হচ্ছে, যে পদ্ধতি বা প্রসেসের অডিট করলে ওইটাকে বলা হয় আইএস অডিট। তার মানে আইএস অডিট হচ্ছে প্রসেসের অডিট। কিসের অডিট? প্রসেসের অডিট। আর আইটি অডিট হচ্ছে কিসের অডিট? টেকনোলজি। ডিভাইসের অডিট। মানে আপনি যে হার্ডওয়্যার, সফটওয়্যার যে জায়গাগুলো আপনি এটা ইউজ করতেছেন ওইটার অডিট হচ্ছে আইটি অডিট। তার মানে আপনি যে সফটওয়্যার, হার্ডওয়্যার এগুলো চালাচ্ছেন এগুলো ঠিক আছে কিনা এটা চেক করে দেখা, এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা এটা দেখা। এটা দেখা হয় কোথায়? আইটি অডিটে। কোথায়? আইটি অডিটে। আর পুরো সিস্টেম ঠিক আছে কিনা ওইটা দেখা আইএস অডিটে। তো কার মানে এখানে মূলত আমাদের এই পুরা বইয়ের মধ্যে সবচেয়ে বেশি স্কোপ হচ্ছে কার? আইএস অডিটরের, মানে ইনফরমেশন সিস্টেম অডিটরের। ওকে, তো এবার তাহলে আমরা এখানে এতক্ষণ কি বুঝলাম? যে আইএস অডিট ইজ দ্য ফর্মাল এক্সামিনেশন অফ টেস্টিং টু ডিটারমাইন, যাতে করে এটা ডিটারমাইন করা যায় এই যেগুলো আমরা বলছি এর নিচের এই জিনিসগুলো, 4টা হেডিং। আইএস অডিটর প্রেজেন্টস ফাইন্ডিং অ্যান্ড রেকমেন্ডেশন। তার মানে কি আইএস অডিটর শুধুমাত্র যে ফাইন্ডিং করে তা না, তার কাজ রেকমেন্ডেশন দেয়াও, দুইটাই। অডিট প্রসেস কনসিস্ট অফ 3 মেজর ফেজ। একটা হচ্ছে প্ল্যানিং, একটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক বা ডকুমেন্টেশন, একটা হচ্ছে রিপোর্টিং বা ফলো আপ। সো প্রথম হচ্ছে আমি প্ল্যান করব কিভাবে অডিট করব, এরপরে ফিল্ড ওয়ার্ক মানে অডিট করে ফেলবো এবং সেটা অনুযায়ী ডকুমেন্টেশন করব। এন্ড অফ দ্য ডে আমি সেটা যেই আমি রিপোর্টিং অর্থাৎ ইভিডেন্সের আলোকে আমি যেই ডকুমেন্টেশন এবং ফিল্ড ওয়ার্কের আলোকে আমি রিপোর্টিং করবো এবং সেটা অনুযায়ী ফলো আপ করে সাজেশন দিব যে এটা 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 আপনার ইমপ্রুভমেন্টের দরকার, যেটা আমরা বলছিলাম ওই যে ফাইন্ডিংস করবে এবং সাথে রেকমেন্ডেশন দিবে। এরপরে রিপোর্টিং ফেজ। দ্য রিপোর্টিং ফেজ ক্যান বি ব্রোকেন ডাউন ইন্টু রিপোর্টিং রাইটিং অ্যান্ড ইস্যুয়েন্স, ইস্যু ফলো আপ অ্যান্ড অডিট ক্লোজিং। তার মানে রিপোর্টিং ফেজের মধ্যে এই জিনিসগুলোকে বোঝাচ্ছে। রিপোর্ট রাইটিংকে বোঝাচ্ছে, রিপোর্ট রাইটিং করে সেটা প্রপার অথরিটির কাছে দেয়াকে বোঝাচ্ছে, ইস্যু ফলো আপ যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটা ফলো আপ করাকে বোঝাচ্ছে, এবং এন্ড অফ দ্য ডে অডিট ক্লোজ করাকে বোঝাচ্ছে। তাহলে রিপোর্টিং ফেজ বলতে 4টা জিনিসকে বোঝাচ্ছে। এবার হচ্ছে আইটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, এটার পূর্ণরূপ হচ্ছে আইটিএফ আর কি, মানে আইটিএফ এর পূর্ণরূপ হচ্ছে আইটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। এটা আসতে পারে, দ্যাটস ওয়াই এটা দেখানো হয়েছে। ওকে, ইনফরমেশন সিস্টেমস আর defined as the combination of strategic, managerial and operational activities। তার মানে ইনফরমেশন সিস্টেম হচ্ছে কিসের কম্বিনেশন? স্ট্র্যাটেজিক, ম্যানেজেরিয়াল, অপারেশনাল অ্যাক্টিভিটিস এর কম্বিনেশন, 3টা জিনিসের কম্বিনেশন। ইনফরমেশন সিস্টেম আর ডিস্টিংক্ট ফ্রম ইনফরমেশন টেকনোলজি। তো আমরা আগে বলছিলাম যে ইনফরমেশন সিস্টেম আলাদা, ইনফরমেশন টেকনোলজি আলাদা। সিস্টেম হচ্ছে যে সিস্টেমটা আমরা মানে এটা হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে, আর বা প্রসেস। আর টেকনোলজি কোনটা? প্রসেসের মধ্যে যেগুলো ইউজ করা হইতেছে এগুলো হচ্ছে টেকনোলজি। ক্লিয়ার? আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে এতক্ষণ পর্যন্ত গেল আপনারা কি বোর হচ্ছেন?
যদি বোর হয়ে থাকেন তাহলে ক্যান্সেল, সব বাদ। কি ভাই আর আপনারা কথাবার্তা বলেন না কেন? না, বোর হচ্ছি না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু কথাবার্তা বলবেন, কারণ আদারওয়াইজ আমি শুধু শুধু দেখাচ্ছি বলতেছি, আপনারা কি দেখতেছেন, দাগাচ্ছেন কিনা, কোনো কিছু হচ্ছে কিনা আদৌ, সেটা যদি না বুঝি সেক্ষেত্রে মানে শুধু শুধু কথা বলে লাভ নেই। হ্যাঁ, আপনাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। এবার হচ্ছে আইটি ইজ ডিফাইন্ড অ্যাজ, এবার আমরা যে আইটির কথা বলছি, আইটির বলতে কি কি বোঝাচ্ছে? তাহলে আইটি বলতে হচ্ছে বোঝাচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, কমিউনিকেশন অ্যান্ড আদার ফ্যাসিলিটিস, এগুলো হচ্ছে আইটি। ইউজড টু ইনপুট, স্টোর, প্রসেস, ট্রান্সমিট অ্যান্ড আউটপুট ডাটা ইন হোয়াট এভার ফর্ম। তার মানে হচ্ছে আমার আইটি কে ইউজ করা হয় কিসের জন্য? ইনপুটের জন্য, স্টোরের জন্য, প্রসেসের জন্য, ট্রান্সমিটের জন্য, আউটপুট ডাটার জন্য, এগুলোর জন্য আইটি কে ব্যবহার করা হচ্ছে। ওকে, এবার আইএসএসসিএ এটার পূর্ণরূপটা একটু ইম্পর্টেন্ট, তাই এটা লিখে দিয়েছি, বাট এটা আপনাদের বইতে নাই, এটা আলাদা করে আনা হয়েছে। আপনার বইতে নাই বলতে এই জায়গায় ছিল না, এটা আলাদা করে লেখা হয়েছে। তো এটা আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন। The fundamental elements of IS audit are defined and provided within ISACA IS audit and assurance standards and guidelines. তার মানে এখানে কি আমার অডিটের জন্য কি কি করতে হবে, ফান্ডামেন্টাল এলিমেন্ট কি কি, এটা কোথায় বলা আছে? ISACA অডিটে অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডসে এবং গাইডলাইন্সে আমার অডিট কিভাবে করতে হবে, এটার ফান্ডামেন্টাল বিষয়গুলো বলা আছে। ISACA's Code of Professional Ethics guides the professional personal conduct of ISACA members and certification holder. তার মানে এই যে কোড আর ইথিক্সের কথা আমরা বলতেছি, এটা কাদেরকে গাইড করে? এটা তিন ধরনের ব্যক্তিবর্গকে গাইড করে। একটা হচ্ছে প্রফেশনালদেরকে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে সকল ব্যক্তিরা এগুলো নিয়ে কাজ করে, আর হচ্ছে সার্টিফিকেট হোল্ডারদেরকে। ISACA IS audit and assurance standard define mandatory requirement। তার মানে স্ট্যান্ডার্ড ডিফাইন কি? ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, মানে স্ট্যান্ডার্ডের মধ্যে যা বলা থাকবে এগুলো ম্যান্ডেটরি করতেই হবে ফর আইএস অডিটিং অ্যান্ড রিপোর্টিং। তাহলে স্ট্যান্ডার্ডে কিসের ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট দেওয়া থাকে? অডিটিং এর জন্য এবং রিপোর্টিং এর জন্য। গাইডলাইন্স প্রোভাইড গাইডেন্স। স্ট্যান্ডার্ড হচ্ছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, আর গাইডলাইন হচ্ছে গাইডেন্স দেয়। ইট ইজ নট ম্যান্ডেটরি, এটা আপনাকে হেল্প করে। একটা হচ্ছে যে আপনি কোনো একটা কিছু পারতেছেন না, আপনাকে বলতেছে এই শুনো এটা এভাবে করতে হবে, ওইটা এভাবে করতে হবে, এটা হচ্ছে গাইডলাইন্স। আর একটা হচ্ছে আপনি পারেন পারেন না এত কিছু না, এটা আপনাকে করতেই হবে, এটা আপনাকে কমান্ড দেয়, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ডে বলা আছে। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, এবার হচ্ছে ডিটারমাইনিং, তাহলে গাইডলাইন্সে গাইডেন্স দেয়, কেন দেয়? ইন ডিটারমাইনিং হাউ টু অ্যাচিভ ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যান্ডার্ড, use professional judgment in their application and be prepared to justify any departure। তার মানে এখানে বলা হয়েছে যে আমি যাতে আমার ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে পারি সেটা আমি ধারণা পাই, আমি জাজমেন্টের ক্ষেত্রে ধারণা পাই, এবং আমি কোনো কারণে যদি ডিপার্চার হয়, ডিপার্চার মানে একটা ভাবে করার কথা ছিল ওইভাবে না করে অন্যভাবে করা হয়েছে, এটা হচ্ছে ডিপার্চার। তো এই ডিপার্চারটাকে কিভাবে জাস্টিফাই করব সেটাও পেতে পারি। তিনটা জিনিস পেতে পারি গাইডলাইন্সের থেকে বা গাইডেন্সের থেকে। টুলস অ্যান্ড টেকনিক প্রোভাইড এক্সাম্পল। এবার আপনি ধরেন আপনারে আমি বলছি যে এটা আপনাকে পড়তে হবে, এই কমলা কালারের দাগগুলো আপনাকে পড়তে হবে, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। এটা কি স্ট্যান্ডার্ড। এবার এটা পড়ার সময় কিভাবে পড়বেন এটা আপনাকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। এই যে এখানে প্রত্যেকটা লাইন দেখেন, আমি পড়ার সময় গাইডেন্স প্রোভাইড গাইডেন্স, এরপর সোজা সবুজ কালিতে চলে গেছি, ইন ডিটারমাইনিং থেমে গেছি, হাউ টু অ্যাচিভ ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যান্ডার্ড, এরপরে কমা, এখানে থামছি। আমার যেখানে থামতেছি এটার নিচে প্রত্যেকটা নিচে দাগ দেওয়া আছে, যাতে আপনাদের দেখতে অসুবিধা মানে সুবিধা হয় যে আমি কোথায় থামতেছি কোথায় টানতেছি। ঠিক আছে? তো এই যে আমি আপনাদেরকে এটা দিচ্ছি, এটা কি দেয়া? গাইডেন্স দেয়া। ঠিক আছে, এবার আপনি বুঝতেছেন না, আমি এবার বলতেছি যে এই যে আমি আইটি মানে কি? আইটি মানে হচ্ছে এই যে আমি ল্যাপটপটা দিয়ে ক্লাস নিচ্ছি বা মোবাইলটা দিয়ে ক্লাস নিচ্ছি, এগুলো হচ্ছে আইটি। এই যে আমি এক্সাম্পল দিচ্ছি না, এটা হচ্ছে কি কোথায় দেয়া আছে? গাইডলাইন।
টুলস অ্যান্ড টেকনিক্সে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? টুলস। টুলস অ্যান্ড টেকনিক্সে আছে। তার মানে হচ্ছে ম্যান্ডেটরি জিনিসপত্র দেওয়া আছে স্ট্যান্ডার্ডে, গাইডলাইন্স দেওয়া আছে, গাইডেন্স দেওয়া আছে গাইডলাইনে, আর আপনার এক্সাম্পল দেওয়া আছে টুলস অ্যান্ড টেকনিকের মধ্যে। ক্লিয়ার? জি দাদা। হ্যালো, জি। ওকে। এবার হচ্ছে যে স্ট্যান্ডার্ডস আর ডিভাইডেড ইনটু, এবার স্ট্যান্ডার্ড আবার বিভিন্নভাবে ভাগ করছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভাইডেড ইনটু ক্যাটাগরিজ। তাহলে ক্যাটাগরিটা কি কি দেখেন, আপনি একটা জিনিস দেখেন, আমি যদি আমার শুধু অরেঞ্জ কালারও পড়ি, শুধু অরেঞ্জ কালার পড়ি, এটা অর্থবোধক একটা বাক্য দাঁড়ায়। যেমন ধরেন এই যে জেনারেল, জেনারেলটা কি, আমরা এখন কি পড়তেছি, স্ট্যান্ডার্ড পড়তেছি, স্ট্যান্ডার্ডকে ডিভাইড করতেছি। এবার জেনারেল স্ট্যান্ডার্ড, জেনারেল স্ট্যান্ডার্ড প্রোভাইড দ্য গাইডিং প্রিন্সিপালস, deal with an IS auditor's ethics, independence, objectivity, due care, knowledge, competency and skill। তার মানে জেনারেল গাইডলাইন্সে দেওয়া থাকে একজন আইএস অডিটরের ইথিক্স কি কি থাকতে হবে, সে কেমন ইন্ডিপেন্ডেন্স থাকবে, তার অবজেক্টিভিটি কি হবে। আর অবজেক্টিভিটি বলতে তিনটা জিনিসকে বোঝায়, অবজেক্টিভিটি বলতে তিনটা জিনিসকে বোঝায়। কি কি? তিনটা জিনিস না থাকলে এটাকে বলে তার অবজেক্টিভিটি আছে। ওই তিনটা জিনিস কি কি? একটা হচ্ছে বায়াসনেস, একটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আর একটা হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। এই তিনটা জিনিস যদি না থাকে তার মানে বুঝতে হবে তার অবজেক্টিভিটি আছে নাকি নাই। আচ্ছা, প্রথমত আমরা কি একটু কথাবার্তা বলি, কি বলেন? এটা দেখি যদি এই তিনটা জিনিস থাকে তাহলে কি অবজেক্টিভিটি আছে নাকি নাই। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে অবজেক্টিভিটি আছে নাকি নাই। বায়াস, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আন্ডার ইনফ্লুয়েন্স, এগুলো থাকলে অবজেক্টিভিটি আছে নাকি নাই। আছে। নাই। বুঝলাম না। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে তার অবজেক্টিভিটি নাই। আর এই তিনটা জিনিস যদি না থাকে নাই। তাহলে অবজেক্টিভিটি আছে। হুম। বুঝছেন? ক্লিয়ার? আমার একটা কথা হচ্ছে হ্যাঁ, ভাই, যদি আপনারা যদি কোনো কারণে ভুল করেন এটা সবচেয়ে বেশি মনে থাকে। আমার কথা কি আগে পরে শোনা যাচ্ছে, বা কথা কি ক্লিয়ারলি শোনা যায়? না, কথা শোনা যাচ্ছে একটু ক্লিয়ার কম আর কি, বাট ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো এবার হচ্ছে কি, আহ, তাহলে গেল কি জেনারেল স্ট্যান্ডার্ডস গেল। হ্যাঁ, এবার জেনারেলের পরে হচ্ছে পারফরমেন্স স্ট্যান্ডার্ডস। পারফরমেন্স স্ট্যান্ডার্ড কি করে, কন্ডাক্ট অফ দ্য অ্যাসাইনমেন্ট। তার মানে একটা অ্যাসাইনমেন্টে কি কি কাজ করবেন এটা বলা থাকে পারফরমেন্স স্ট্যান্ডার্ডে। এবং সাচ অ্যাজ, তাহলে পারফরমেন্স স্ট্যান্ডার্ডের এগুলা কি কি, প্ল্যানিং অ্যান্ড সুপারভিশন, স্কোপিং, তারপর হচ্ছে রিস্ক অ্যান্ড রিয়ালিটি, রিসোর্স মোবিলাইজেশন, সুপারভিশন। রিসোর্স মোবিলাইজেশন কি এটা বলেছে, রিসোর্স মোবিলাইজেশন মানে হচ্ছে রিসোর্সকে এদিক সেদিক নিয়ে নেওয়া, এটাকে মোবিলাইজেশন বলে। কারণ আমার এখন ল্যাপটপ, আমি এই রুমে বসে ক্লাস করতেছি, এখন একটু আগে দাদা আমার সাথে ছিল, দাদা আসতে ল্যাপটপটা নিয়ে রুমে চলে গেছে, তো এটা হচ্ছে মোবিলাইজেশন। ঠিক আছে, তো রিসোর্সকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা, এটা হচ্ছে রিসোর্স মোবিলাইজেশন। এবার হচ্ছে যে সুপারভিশন, অ্যাসাইনমেন্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, এভিডেন্স অ্যান্ড এক্সারসাইজিং অফ প্রফেশনাল জাজমেন্ট অ্যান্ড ডিউ কেয়ার। তো বাকিগুলো মোটামুটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর হচ্ছে রিপোর্টিং, রিপোর্টিং স্ট্যান্ডার্ডে কি থাকে, অ্যাড্রেস দ্য টাইপ অফ রিপোর্ট, যে কিভাবে করে রিপোর্ট করবেন, টাইপ অফ রিপোর্ট বলা থাকে রিপোর্টিং স্ট্যান্ডার্ডে। আর স্ট্যান্ডার্ড কি বলছি আমরা, স্ট্যান্ডার্ড কি গাইড করে নাকি, নাকি উদাহরণ দেয় নাকি, স্ট্যান্ডার্ড কি করে বলেন না। গাইড করে। না, স্ট্যান্ডার্ড হচ্ছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, গাইডলাইন্স হচ্ছে গাইড করে। কেমন? স্ট্যান্ডার্ড হচ্ছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, গাইডলাইন্স হচ্ছে গাইড করে, আর আরেকটা কি আছে, টুলস অ্যান্ড টেকনিক্স। টুলস অ্যান্ড টেকনিক্স হচ্ছে কি এক্সাম্পল দেয়। ঠিক আছে, মানে আপনি কোনো কিছু বুঝতেছেন না তাহলে টুলস অ্যান্ড টেকনিক্স থেকে বুঝে নিবেন যে এটা আগে কে কেমনে করছে, সীমা কিভাবে করতে হয়, আগে থেকে এক্সাম্পল দেওয়া ছিল। এবার আসেন, গেল।
এন আইএস অডিটর শুড, এখানে কিন্তু আইটি অডিটর বলে না, আইএস অডিটর বলছে। আইটি অডিটর আর আইএস অডিটর আলাদা জিনিস, আলাদা ব্যক্তিবর্গ। তো আইএস অডিটর শুড কনসিডার দ্য গাইডলাইন্স, ইউজ প্রফেশনাল জাজমেন্ট, বি এবল টু জাস্টিফাই এনি ডিপার্চার। তার মানে এই তিনটা জিনিস একজন আইএস অডিটর অবশ্যই করা উচিত। শুড মানে হচ্ছে এটা করা উচিত, অবশ্যই উচিত। এবার আসেন আইএসএসিএ কোড অফ প্রফেশনাল ইথিক্স, এটার মধ্যে বলছে কি আইএসএসিএ কোড অফ প্রফেশনাল ইথিক্স গাইডস দ্য প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল কন্ডাক্ট অফ আইএসএসিএ মেম্বার্স অ্যান্ড সার্টিফিকেশন হোল্ডার্স। তো মেম্বার্স অ্যান্ড সার্টিফিকেশন হোল্ডার শ্যাল, সার্টিফিকেশন হোল্ডার কারা, যারা এখানকার সার্টিফিকেট অর্জন করে ফেলছে আর কি, সিসার, তাদেরকে বলা হচ্ছে। সো তারা কি করবে, সাপোর্ট দ্য ইমপ্লিমেন্টেশনকে সাপোর্ট করবে, পারফর্ম দেয়ার ডিউটিজ উইথ অবজেক্টিভিটি, ডিউ ডিলিজেন্স অ্যান্ড প্রফেশনাল কেয়ার। তারা তাদের এই বিষয়টাকে অবজেক্টিভলি করবে, ডিউ ডিলিজেন্স মানে যেভাবে করার দরকার প্রপার ওয়েতে, অ্যান্ড প্রফেশনাল কেয়ারের সহিত। সার্ভ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেকহোল্ডারদের ইন্টারেস্ট যেন সার্ভ হয়, মেনটেন দ্য প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, মেনটেন competency in their respective field, inform appropriate parties of their result. If not closed, may distort the reporting of result. অর্থাৎ যদি কোনো কারণে এমন হয় যে কোনো কিছু ডিসক্লোজ করার কথা কিন্তু আপনি করেন নাই, তাহলে সেক্ষেত্রে এটা রিপোর্টিং এর রেজাল্টটা আর লাভ হলো না, শেষ। এবার হচ্ছে আমি এখানে যদি সব লাইনে এক্সপ্লেনেশন দিতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো আমি চিন্তা করতেছি যেগুলো একদম সহজ সেখানে এক্সপ্লেনেশন দেবো না, শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট লাইন আছে এগুলো বলে যাব, আর যেখানে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার মনে করি সেখানে এক্সপ্লেনেশন দেবো, বা আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে দিতে পারি। আইটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, তো এখানে কি বলছে, এস্টাবলিশ স্ট্যান্ডার্ড দ্যাট অ্যাড্রেসেস আইএস অডিটর রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তাহলে তাহলে আইটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে কি, থাকে স্ট্যান্ডার্ডস থাকে, যেটা আইএস অডিটরের রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কি, নলেজ কি হবে, স্কিল কি হবে, ডিলিজেন্স অ্যান্ড কন্ডাক্ট অ্যান্ড রিপোর্টিং রিকোয়ারমেন্ট, এগুলো সব কিছু বলা থাকবে। কোথায় বলা থাকবে, আইটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে যে স্ট্যান্ডার্ড থাকবে সেখানে। ডিফাইন টার্ম অ্যান্ড কনসেপ্ট স্পেসিফিক টু আইএস অ্যাসুরেন্স, এখানে দেখেন কিন্তু আইএস অ্যাসুরেন্সের ক্ষেত্রে টার্মস অ্যান্ড কনসেপ্টস মানে কোন কোন জিনিসগুলো দ্বারা কি বোঝাচ্ছে এটাও বর্ণনা করা থাকবে। কোথায়, আইটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে। প্রোভাইড গাইডলাইন্স টুলস টেকনিক্স, কোথায় থাকবে, আইটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে। আর এখানে যে টিএমটা আছে না, টিএম মানে হচ্ছে ট্রেডমার্ক, এটা ছোট করে লেখার কথা কিন্তু এখানে টিএম এখানে লিখে দিছে আর কি, এটা মূলত উপরের দিকে ছোট্ট করে লেখার কথা আর কি, ডান পাশে উপরে কোনায় ছোট্ট করে একটা টিএম থাকার কথা। তো সেই জায়গায় না দেখে এখানে যেমন আপনার চিপসের প্যাকেট বোম্বে সুইটস দেখবেন, বোম্বে সুইটস নিচে টিএম লেখা আছে, তারপর হচ্ছে আপনার বাংলা লিঙ্ক নিচে টিএম লেখা আছে, বিডি ফুড গুড ফুড এই যে বিডি নিচে টিএম লেখা আছে, হ্যাঁ ওইটা হচ্ছে ওই টিএম, এই টিএমটা অনেক বড় করে লিখে ফেলছে আর কি। এবার হচ্ছে আইএস ইন্টারনাল অডিট ফাংশন শুড বি এস্টাবলিশ বাই অ্যান অডিট চার্টার। এবার আসেন বলেন তো অডিট চার্টার কি, যারা আমার সাথে প্রিভিয়াস ব্যাচে ছিলেন তারা কেউ বলবেন না, নতুন কেউ বলেন অডিট চার্টার এটা কি হইতে পারে। বলছে যে আইএস ইন্টারনাল অডিট ফাংশন শুড বি এস্টাবলিশড বাই দ্য অডিট চার্টার। তাহলে অডিট চার্টার কে বা কারা, কেউ কিছু বলবেন? ইন্টারনাল ইন্টারনাল ইনফরমেশন সিস্টেমের সার্টিফাইড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহের ভাইয়া আপনি কোথায় আছেন? আমরা একটু পরিচিত হই, অনেক কথাবার্তা বলছি, আমরা একটু পরিচিত হই, মানুষজন তো অনেক বেশি না, কম আছি তাই না, 1 মিনিট বেশি না, যে যে কথা বলবেন তার সাথে পরিচিত হব, এটা তার জন্য বেটার, আমার জন্য বেটার। ভাইয়া কোথায় আছেন? জি আমি ওই চট্টগ্রামের প্যাসিফিক জিন্সে আছি, এই চট্টগ্রাম থেকে বলতেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো তো। ওকে, নাইস টু নো ইট, আমিও কয়েকদিন আগে চট্টগ্রাম ছিলাম, কালকে সকালে আবার যাব। আচ্ছা, তো এবার হচ্ছে আসি, অডিট চার্টার মানে কি? অডিট চার্টার হচ্ছে একটা ডকুমেন্ট, অডিট চার্টার হচ্ছে কি একটা ডকুমেন্ট, যেটা হচ্ছে এঙ্গেজমেন্ট লেটারের মতো। কিসের মতো? এঙ্গেজমেন্ট লেটারের মতো। কেমন? তার মানে অডিট চার্টারের মধ্যে একটা অডিট কিভাবে হবে, কেমনে করব, কে করব, এই সকল জিনিসপত্রগুলা বলা থাকে, ঠিক আছে?
তাহলে এবার দেখেন কোথায় ছিলাম জানি, এখানে IS internal audit function should be established by an audit charter approved by the, তাহলে অডিট চার্টারটা অ্যাপ্রুভাল দেয় কে? বোর্ড অফ ডিরেক্টর অ্যান্ড দ্য অডিট কমিটি, or by senior management if these entities does not exist। অর্থাৎ যদি কোনো কারণে আপনার প্রতিষ্ঠানে ওই যে ধরেন অডিট কমিটি নাই, তাহলে সেক্ষেত্রে সিনিয়র ম্যানেজমেন্টে যে আছে সে এটাকে অ্যাপ্রুভাল দিব, শেষ। আর যদি অডিট কমিটি থাকে তাহলে অডিট কমিটি এটার অ্যাপ্রুভাল দিব। যেমন একটা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট দিক থেকে আমি যদি বলি, মোটামুটি জুনিয়র লেভেল হচ্ছে কি ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্টের উপরের স্তরে যারা থাকে তাদেরকে বলে দোজ চার্জড উইথ গভর্নেন্স, ঠিক আছে। আর অডিট কমিটি হচ্ছে তার থেকেও হায়ার অথরিটি। আমরা যখন অডিটের বেলায় মানে অডিট অ্যান্ড অ্যাসুরেন্সে আমরা অনেকগুলো বিষয় আছে, এটা হচ্ছে ফ্রডের ক্ষেত্রে আমরা কার কাছে রিপোর্ট করব, নন কমপ্লায়েন্স হলে আমরা কার কাছে বলবো, ঠিক আছে, এভাবে থাকে। তো এখন একটা পর্যায়ে আছে, প্রথমে আমি ম্যানেজমেন্টকে বলবো, এরপরে দোজ চার্জ উইথ গভর্নেন্সে বলবো, এরপরে অডিট কমিটিকে বলবো। তারা যদি না শুনে, এর আগের পার্টি কেউ শুনে নাই, তাহলে আমার অডিট কমিটিতে জানাইতে হবে। দ্যাট মিনস অডিট কমিটি হচ্ছে সিনিয়র অথরিটি, আর এটা হেডেড বাই কে থাকে? নন এক্সিকিউটিভ মেম্বার, ঠিক আছে। অডিট কমিটির হেড হয় নন এক্সিকিউটিভ মেম্বার একটা প্রতিষ্ঠানের। ওকে, এবার হচ্ছে দ্য অডিট চার্টার শুড ইনক্লুড দ্য IS অডিটরস ফাংশনস রোল। তার মানে একটা অডিট চার্টারের মধ্যে একজন IS অডিটর কি কি করবে এগুলো বলা থাকে। উইথ কনসাল্টিং রিলেটেড সার্ভিস, এবং সেখানে সে কনসাল্টিং রিলেটেড সার্ভিস কি কি দিবে, তার আয়তা বা পরিধি কতটুকু সেটাও বলা থাকবে। দ্য হাইয়েস্ট লেভেল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য অডিট কমিটি, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য অডিট কমিটি ইফ ওয়ান এক্সিস্ট শুড অ্যাপ্রুভ দ্য চার্টার। অর্থাৎ ম্যানেজমেন্টের হাইয়েস্ট লেভেল অথবা অডিট কমিটি বা এরা দুইজনই চার্টারকে অ্যাপ্রুভ করবে। তাহলে চার্টার কি? একটা ডকুমেন্ট যেটা অনুসারে আমাকে IS অডিট করতে হবে। ওয়ান্স এস্টাবলিশড মানে চার্টারটা যখন হয়ে গেছে, ফিক্স এস্টাবলিশ হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, দ্য চার্টার শুড বি চেঞ্জড অনলি ইফ চেঞ্জ ইজ থোরলি জাস্টিফাইড। অর্থাৎ যদি চেঞ্জটা করা জাস্টিফাইড হয় তাইলেই শুধুমাত্র চেঞ্জ করা যাবে, আদারওয়াইজ না এমনি ভাল লাগে না আমি একটু এমনি করি, নো, এটা চেঞ্জ করা যাবে না। তো চার্টার অ্যাপ্রুভাল করা হবে কাদের দ্বারা? অডিট কমিটি এবং হাইয়েস্ট লেভেল অফ ম্যানেজমেন্টের দ্বারা। একবার সেটা অ্যাপ্রুভাল হয়ে গেলে এর পরবর্তীতে যদি জাস্টিফাইড না হয় চেঞ্জ করা যাবে না, মানে কুইকলি চেঞ্জ করা যায় না। দ্য রেসপন্সিবিলিটি, অথরিটি, অ্যাকাউন্টেবিলিটি of the IS audit function should be appropriately documented in an audit charter or engagement letter। তার মানে আমার রেসপন্সিবিলিটি কি, অথরিটি কি, অ্যাকাউন্টেবিলিটি এগুলো বলা থাকে অডিট চার্টারে অথবা এঙ্গেজমেন্ট লেটারে। তার মানে আমরা বুঝতে পারতেছি অডিট চার্টার হচ্ছে একটা কি ডকুমেন্ট, ঠিক আছে। অ্যান্ড অডিট চার্টার ইজ অ্যান ওভারআর্কিং ডকুমেন্ট দ্যাট কভার্স দ্য এন্টায়ার scope of audit activities in an entity, while an engagement letter is more focused on a particular audit exercise। তার মানে অডিট চার্টারের এরিয়া বড় আর এঙ্গেজমেন্ট লেটারের এরিয়া ছোট, মানে স্কোপ ছোট। আমি কি বোঝাতে পেরেছি? আমরা একটু কথাবার্তা বলি, কি বলেন? জি। আচ্ছা, আমার কথা কি শুধুমাত্র একজন শুনতে পাচ্ছেন, বাকিদের ইয়ারফোনে প্রবলেম? শুনতে পাচ্ছি দাদা, এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ, টপিক, প্রশ্ন আছে। আচ্ছা আমাদের মধ্যে এখানে যারা যারা, আচ্ছা কারা কারা এখন পর্যন্ত একবার আইটিতে বসা হয়েছে একটু হ্যান্ড রেজ করুন তো। মানে আইটি গভর্নেন্সে একবার অন্তত বসছেন তারা কারা কারা? আইটি গভর্নেন্সে একবার অন্তত বসা হয়েছে কাদের, একটু হ্যান্ড রেজ করেন, অন্তত একবার। ও, বাকিদের কি বসা হয় নাই? আর কেউ নাই? বাকিরা সবাই নতুন? ওকে, সো মোটামুটি 4 জন হ্যান্ড রেজ করছেন, ফাইন, নাইস টু নো ইট, থ্যাংক ইউ, হাত নামিয়ে দিলাম। যে 4 জন বসছেন তারা আজকে যতক্ষণ হয় ততক্ষণ পর্যন্ত থাকেন, এরপরে জাস্ট মিলাবেন যে এগুলা প্রশ্ন আসছে কিনা, যাওয়ার সময় জিজ্ঞেস করবো যে এখান থেকে কোনো প্রশ্ন পাইছেন কিনা।
এখন কিছু বলবো না। আচ্ছা, ইফ আইএস অডিট, কারণ এখনো তো মাত্র 1-2 পৃষ্ঠা পড়া হয়েছে, এটা প্রায় 547 পৃষ্ঠার একটা বই। তো এ হচ্ছে বিষয়। আর এখানে আমরা প্রতি লাইন পড়লে বই পড়ে শেষ করতে পারবেন না। তো এখানে আপনাকে এইভাবেই পড়তে হবে, কিছু স্পেসিফিক এরিয়া শুড বি ফোকাসড। আচ্ছা, ইফ আইএস অডিট সার্ভিসেস আর প্রোভাইডেড বাই অ্যান এক্সটার্নাল ফার্ম, যদি অডিট সার্ভিসটা এক্সটার্নাল ফার্ম দ্বারা প্রোভাইড করা হয়, দ্য স্কোপ অ্যান্ড অবজেক্টিভ অফ সার্ভিস শুড বি ডকুমেন্টেড in a formal contract or statement of work between the contracting organization and the service provider। তার মানে এখানে দুইজনের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে। কি হবে? এগ্রিমেন্ট হবে সার্ভিস প্রোভাইডারের সাথে, কন্ট্রাক্টিং অর্গানাইজেশনের সাথে। আর যে এগ্রিমেন্টটা হবে এটাকে SLA বলে। কি বলে? SLA। আর SLA এর পূর্ণরূপ হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। কি? সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। ওকে। দ্য প্ল্যান শুড বি রিভিউড পেরিওডিক্যালি। এখন একটা অডিট যখন হবে ওইটার প্ল্যানটাকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিভিউ করতে হবে। আইএস অডিট ম্যানেজমেন্ট শুড প্রোভাইড দ্য নেসেসারি আইটি রিসোর্সেস। তাহলে অডিটের জন্য যে রিসোর্স সেটা প্রোভাইড করবে কে? ম্যানেজমেন্ট। আইএস অডিট ম্যানেজমেন্ট ওই রিসোর্সটাকে প্রোভাইড করবে টু প্রপারলি পারফর্ম দ্য আইএস অডিট। আচ্ছা, এখানে যেগুলো গ্রিন কালার আছে এগুলো আমার কাছে এত বেশি ইম্পর্টেন্ট মনে হয় নাই, তো আমি স্কিপ করতেছি। এবার আসেন কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক, যেটা কিনা অটোমেশন পদ্ধতিতে অনেক কিছু করে ফেলা যায়। তো এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যাটস, যেটা অডিটেও পাবেন, সার্টিফিকেট লেভেলে অ্যাসিউরেন্সেও ছিল, বর্তমানেও আছে। রেসপন্সিবিলিটি অফ দ্য আইএস অডিটর অর এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডার। তাহলে একজন আইএস অডিটরের অথবা এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডারের রেসপন্সিবিলিটি কি? ক্লিয়ারলি কমিউনিকেট দ্য অডিট অবজেক্টিভ, স্কোপ অ্যান্ড মেথোডোলজি, establish a monitoring process to planning, supervision, review, and documentation, assess the usefulness of appropriate of such external providers report and impact of significant findings। অর্থাৎ আমি আমার যদি কোনো কিছুতে কোনো সমস্যা বা সুবিধা যাই হোক না কেন এটাকে আমাকে অ্যাসেস করতে হবে। অ্যাসেস করা মানে হচ্ছে মূল্যায়ন করা, এবং ওইটার ইম্প্যাক্ট কি ওইটা আমাকে দেখতে হবে। An audit includes formal inspection and verification। অডিটের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফর্মাল ইন্সপেকশন এবং ভেরিফিকেশন। টু চেক ওয়েদার স্ট্যান্ডার্ডস অর গাইডলাইন্স আর বিং ফলোড, রেকর্ডস আর অ্যাকিউরেট, অর ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস টার্গেট আর মিট। তাহলে এই জিনিসগুলো ঠিকমতো হচ্ছে কিনা এটার জন্য আমি ফর্মাল ইন্সপেকশন করব এবং ভেরিফিকেশন করব। দুইটা জিনিস করলে আমি সেটাকে অডিট বলতে পারি। ফর্মাল অডিট প্রোভাইডস এ হায়ার লেভেল অফ অ্যাসুরেন্স দেন ব্রডার অ্যাসেসমেন্ট অ্যান্ড রিভিউ। তার মানে রিভিউ থেকে অডিটের হায়ার লেভেল অফ অ্যাসুরেন্স দেয়, যেটা আমরা গতকালকে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স ক্লাসেও বলছিলাম। এবার হচ্ছে আমরা কিছু সাম এক্সাম্পলস অফ অডিট আমরা এখন দেখব, একটা একটা করে দেখি। একটা হচ্ছে আইএস অডিট। আইএস অডিট কি? আইএস অডিট ইজ ডিজাইনড টু ডিটারমাইন ওয়েদার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড রিলেটেড রিসোর্সেস আর অ্যাডিকুয়েটলি সেফগার্ডেড অ্যান্ড প্রোটেক্টেড। তার মানে এখানে দেখা হয় যে আমার যে ইনফরমেশন সিস্টেমটা আছে আর আমার যে রিসোর্স বা সম্পদগুলো আছে আইটি রিলেটেড, এগুলা সব কিছু সেফ মানে প্রোটেক্টেড আছে কিনা এবং সেফগার্ড দেওয়া আছে কিনা। মেইনটেইন ডাটা অ্যান্ড সিস্টেম ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, এবং এটার মাধ্যমে সিস্টেমের ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি নিশ্চিত করা হয়। নট অনলি দ্যাট বিজনেস অপারেশনাল অ্যান্ড অবজেক্টিভ কন্ট্রোল অবজেক্টিভ উইল বি মেড, বাট অলসো দ্য আনডিজায়ার্ড ইভেন্ট। তার মানে এখানে যে শুধু আপনার অডিটের কারণে, আইএস অডিটের কারণে শুধু বিজনেস অপারেশনাল অ্যান্ড কন্ট্রোল অবজেক্টিভটা পরিপূরণ হচ্ছে বিষয়টা এমন না, পাশাপাশি আনডিজায়ার্ড ইভেন্ট উইল বি প্রিভেন্টেড অর ডিটেক্টেড অ্যান্ড কারেক্টেড ইন এ টাইমলি ম্যানার। যদি কোনো আনডিজায়ার্ড ইভেন্ট থেকে থাকে সেটাও একটা টাইমলি ম্যানারে মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক করা হয়ে যাচ্ছে। কমপ্লায়েন্স অডিট, একটু আগে যেটা বলছে এটা হচ্ছে আইএস অডিট। এবার হচ্ছে কমপ্লায়েন্স অডিট। এটা হচ্ছে দেখানো হয় যে টেস্ট অফ কন্ট্রোল চেক করা হয়। কমপ্লায়েন্স অডিট হচ্ছে কি চেক করা? টেস্ট অফ কন্ট্রোল চেক করা। টু ডেমনস্ট্রেট অ্যাডহেয়ার টু স্পেসিফিক রেগুলেশন অর ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্ট্যান্ডার্ডস অর প্র্যাকটিস। অর্থাৎ এটার মাধ্যমে কি করা হয়, আমার ইন্ডাস্ট্রি স্পেসিফিক যে সকল স্ট্যান্ডার্ড আমাকে পালন করতে হবে ইন্ডাস্ট্রিতে থাকতে হলে
এগুলা আমি পালন করতেছি কিনা এটা ভেরিফাই করা হয় কমপ্লায়েন্স অডিটের মাধ্যমে। আমরা বলছিলাম ভেরিফাই, নট অনলি ভেরিফাই বাট অলসো কি ফর্মাল ইন্সপেকশন, ভেরিফিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর্মাল ইন্সপেকশন। এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল অডিট, এটা দেখা হয় কি অ্যাকিউরেসি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং টু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইন্টিগ্রিটি অ্যান্ড রিলায়েবিলিটি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ইন্টিগ্রিটি এবং রিলায়েবিলিটিটাকে নিশ্চিত করার জন্য আমার ফাইন্যান্সিয়াল অডিট করা হয়, এবং অ্যাকিউরেসি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিশ্চিত করার জন্য, দুইটা জিনিসই। অপারেশনাল অডিট কেন করা হয়? ধরেন আপনাকে একটা কথা, মানে এরকম অনেক প্রশ্ন আসতে দেখা যায় কি যে আইএস অডিট কেন করা হয়, যে ইনফরমেশন সিস্টেম অ্যান্ড রিসোর্সেস আর এডিকুয়েটলি সেফগার্ডেড অ্যান্ড প্রোটেক্টেড, তারপরে সিস্টেম ডেমনস্ট্রেট কিংবা দেখা গেছে অ্যাকিউরেসি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, তারপরে টু ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড রিলায়েবিলিটি, টু ইভ্যালুয়েট দ্য ইন্টারনাল কন্ট্রোল স্ট্রাকচার ইন গিভেন প্রসেসর এরিয়া, এভাবে করে দিয়ে দিবে। মানে জানতে চাইবে আইএস অডিটেরটা, দিয়ে দিবে অন্যান্যগুলোরটা। এখন আপনি তো সবগুলাই বসছেন, তো আপনার কাছে মনে হবে যে রে ভাই এটাও তো বসছি, ওইটাও তো বসছি, সেটাও তো বসছি, এখন কোনটা আসলে কোনটা। তো এখানে এক্সট্রা কোনো কিছু পড়িয়েন না, যতটুকু কি পয়েন্ট আছে জাস্ট ততটুকুই পড়েন। তো অপারেশনাল অডিট হচ্ছে টু ইভ্যালুয়েট দ্য ইন্টারনাল কন্ট্রোল স্ট্রাকচার ইন এ গিভেন প্রসেসর এরিয়া, এটা দেখা হয় অপারেশনাল অডিটের মাধ্যমে। ইন্টারনাল কন্ট্রোল স্ট্রাকচারটাকে ইভ্যালুয়েট করে। ইন্টিগ্রেটেড অডিটের মাধ্যমে দেখা হয় কম্বাইন্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড অপারেশনাল অডিট স্টেজ অ্যান্ড মে অর মে নট ইনক্লুড দ্য ইউজ অফ আইএস অডিটর। তার মানে ইন্টিগ্রেটেড অডিটরের মধ্যে আইএস অডিটরের ইউজ হইতেও পারে, নাও হইতে পারে। The safeguarding asset, maximizing efficiency and ensuring compliances, তার মানে আপনার অ্যাসেটের সেফগার্ড করা, আপনার প্রতিষ্ঠানের ইফিসিয়েন্সিটাকে ম্যাক্সিমাইজ করা, মানে সর্বোচ্চ আপনি যতটুকু করতে পারবেন সেটা করা, এবং কমপ্লায়েন্সটাকে নিশ্চিত করার জন্য ইন্টিগ্রেটেড অডিট করা হয়। ইনক্লুডস কমপ্লায়েন্স টেস্ট অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড সাবস্টেন্টিভ অডিট স্টেপস। তো এখানে দুইটা জিনিসই বোঝানো হচ্ছে, একটা হচ্ছে কমপ্লায়েন্স টেস্টিং ইন্টারনাল কন্ট্রোলের, আরেকটা হচ্ছে সাবস্ট্যান্টিভ অডিট স্টেপসের। সাবস্ট্যান্টিভ প্রসেসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টেস্ট অফ ডিটেল, আরেকটা হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিজার। তার মানে এখানে এই টোটাল তিনটা জিনিসকে বোঝানো হচ্ছে, একটা হচ্ছে টেস্ট অফ ইন্টারনাল কন্ট্রোল, আরেকটা হচ্ছে টেস্ট অফ ডিটেল, আরেকটা হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিজার। সব কিছুকে করানো হচ্ছে ইন্টিগ্রেটেড অডিটের মাধ্যমে। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট, এটা কেন করা হয় ইফিসিয়েন্সি অফ অপারেশনাল প্রোডাক্টিভিটি, একটা অপারেশনাল প্রোডাক্টিভিটি কতটুকু ইফিসিয়েন্স, কতটুকু দক্ষ, ওইটা দেখার জন্য আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট করা হয়। স্পেশালাইজড অডিট, এবার দেখেন এতক্ষণ ধরে যা বলছি এগুলো কিন্তু স্পেশালাইজড অডিট ছিল না। স্পেশালাইজড অডিট হচ্ছে তিনটা: থার্ড পার্টি অডিট সার্ভিস, ফ্রড অডিট, ফরেন্সিক অডিট। এখন প্রশ্ন আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড অ্যাজ স্পেশালাইজড অডিট। তো এই তিনটা দিয়ে দিল, আর সাথে দিল যে ধরেন ফাংশনাল অডিট দিল। তো ফাংশনাল অডিট কি স্পেশালাইজড অডিট? না। থার্ড পার্টি সার্ভিস অডিট স্পেশালাইজ, ফ্রড অডিট স্পেশালাইজ, ফরেন্সিক অডিট স্পেশালাইজ। ওকে, এবারে স্পেশাল অডিট কোনটা? থার্ড পার্টি সার্ভিস অডিট। এটা কি? থার্ড পার্টি সার্ভিস অডিট ইস্যুজ অ্যান ওপিনিয়ন অন এ সার্ভিস অর্গানাইজেশন ডেসক্রিপশন অফ কন্ট্রোল, অর্থাৎ সার্ভিস অর্গানাইজেশনে কিভাবে কন্ট্রোল করতেছে সেটার ভেরিফিকেশন জানতে হইলে আমাকে থার্ড পার্টি সার্ভিস অডিট করা হয়। ফর এক্সাম্পল ধরেন আমার প্রতিষ্ঠানে টালি সফটওয়্যার ইউজ করি, নোবেল প্রফেশনাল একাডেমি টালি সফটওয়্যার ইউজ করে। এখন এই টালি সফটওয়্যার কারা দিচ্ছে? টালি প্রাইম যারা মানে প্রোভাইডার তারা। এখন এটার মাধ্যমে তারা যে ঠিকঠাক মতো আমার সবকিছু দিচ্ছে কিনা এই জিনিসগুলা দেখানোর জন্য যে অডিট করা হয়, বা এই জিনিসগুলা ভেরিফাই করার জন্য যে অডিট করা হয় সেটাই হচ্ছে কি, বা ইন্সপেকশনের জন্য যে অডিট করা হয় সেটা হচ্ছে থার্ড পার্টি সার্ভিস অডিট। এবার হচ্ছে ফ্রড অডিট, টু ডিসকভার ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, আমার এখানে প্রতিষ্ঠানে কেউ টাকা পয়সা মারতেছে কিনা, তারপরে বিভিন্ন ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করতেছে কিনা এটা ট্রেস করার জন্য এটা করা হয়। ফরেন্সিক অডিট হচ্ছে টু ডিসকভার, ডিসক্লোজ, ফলো আপ অন ফ্রড অ্যান্ড ক্রাইম। তার মানে যখন শুধুমাত্র ফ্রড তখন সেটা হচ্ছে ফ্রড অডিট, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির জন্য ফ্রড অডিট। আর আপনার যদি ডিসকভার করা, ডিসক্লোজ করা এবং ফলো আপ করা, আগেরটা শুধু ডিসকভার, আগেরটা শুধু কি ডিসকভার, শুধু ডিসকভার বললে ফ্রড অডিট, আর ডিসকভার করে ডিসক্লোজ করা এবং সেটাকে ফলো আপ করা যদি হয় তখন সেটা হচ্ছে ফরেন্সিক অডিট। ঠিক আছে? ফর এক্সাম্পল ধরেন অটোপসি আমরা পড়ছি না, অটোপসি, অটোপসি মানে কি? ময়না তদন্ত বলে না?
কেউ একজন যদি মারা যায় তখন তার পোস্টমর্টম করে না, করে? তো ধরেন যে ব্যক্তি পোস্টমর্টম জি করে সে কি করে, সেও তো এদের পেটের মধ্যে ছুরি ঢুকায়, গলার মধ্যে ছুরি ঢুকায়, কপালের মধ্যে ছুরি ঢুকায়, ঢুকায় না? আর আরেকজন হয়েছে কি, যেতে ছুরি মারছে, ধরেন কেউ একজন তারে খুন করছে ছুরি মেরে, সেও ছুরি ঢুকাইছে। তো যখন সে খুন করছে তখন সেটা হচ্ছে ফ্রড অডিট। আর যখন ওই একই কাজ একজন ডাক্তার ওইটাকে কি করছে, ধরেন আপনার প্রথমে হচ্ছে ছুরি মারলো, মেরে এটার কারণ কি, কেন হয়েছে, কয়টা বাজে হয়েছে, কি কারণে হইতে পারে, সে কি হার্ট অ্যাটাক করছে নাকি ছুরির আঘাতে মারা গেছে, এগুলো হচ্ছে ফরেন্সিক অডিট। তার মানে ফ্রড অডিটে শুধু ডিসকভার করে, ফরেন্সিক অডিটে কি করে, ডিসকভার, ডিসক্লোজ এবং ডিসক্লোজার। ফলো আপ করে। তিনটা জিনিস, ডিসকভার, ডিসক্লোজ এবং ফলো আপ করে। ফাইন। এবার হচ্ছে কম্পিউটার ফরেন্সিক অডিট। এবার এখানে কি বলছি, ইনক্লুড দ্য অ্যানালাইসিস অফ ইলেকট্রনিক কম্পিউটিং ডিভাইস। এতক্ষণ আমরা কিসের আসছিলাম, সিস্টেমের, এখন হচ্ছে ডাইরেক্ট কম্পিউটার ডিভাইসের। এটার কি, যখন আমরা কম্পিউটার ডিভাইসের অ্যানালাইসিস করি তখন সেটা হচ্ছে কম্পিউটার ফরেন্সিক অডিট। এটা স্পেশাল অডিটের অন্তর্ভুক্ত না। আর এটা কেন করা হয়, ফর ফরেন্সিক ইনভেস্টিগেশন। ওকে, এবার হচ্ছে ফাংশনাল অডিট। ফাংশনালিটি অ্যান্ড পারফরমেন্স আর কনসিস্টেন্ট উইথ দ্য রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। তাহলে ফাংশনাল অডিট করা হয় আমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ঠিক আছে কিনা এটা দেখার জন্য, ভেরিফাই করার জন্য। রেডিনেস অ্যাসেসমেন্ট, এটা কেন করা হয়, এ রিভিউ অফ অ্যান অর্গানাইজেশনস কারেন্ট স্টেট অফ কমপ্লায়েন্সেস অর অ্যাডারেন্স টু ডকুমেন্টেড স্ট্যান্ডার্ড, generally focus on control design as opposed to operating effectiveness, result in actionable item for an organization to remediate prior to formal audit। তার মানে এই যে রেডিনেস অ্যাসেসমেন্ট এটা কখন করা হয়, ফর্মাল অডিটের আগে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কি কন্টিনিউ করব নাকি আজকে বাদ দিয়ে দিতাম? একটু পড়ার টেকনিক বা ইয়েগুলো আজকে ফার্স্ট ক্লাস হিসেবে করে দিলে নেক্সট একটু ডিটেল বললে ভালো হয়। আচ্ছা, তো টেকনিক তো এটাই, আপনাকে তো প্রথমে বলেই দিলাম যে আমরা 1, 2 আর 5 পড়বো। টেকনিক হচ্ছে এভাবে করে পড়তে হবে, পুরা বই পড়ে লাভ নাই। আর পুরা বইয়ের কোন জায়গা থেকে কোনটা আসবে এটা মানে এত কিছু পড়ে আপনার লাভ নাই। এখানে যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা থেকে এমসিকিউ আসতে দেয়া গেছে। তো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা ভালো বলতে পারবেন যে এগুলা থেকে এমসিকিউ আসছে কিনা। ধরেন এখন তো মাত্র এক চ্যাপ্টারের কয়েক পৃষ্ঠা গেছে মাত্র, আরো কিছু গেলে তখন হচ্ছে আপনি ভালো করে বলতে পারবেন। তো আমি এই কথাটা জিজ্ঞেস করতাম না, কেন জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যে কোনো ধরনের কথাবার্তা নাই, একদম চুপচাপ থাকতেছেন আপনারা। তো এক্ষেত্রে আমার কাছে ভালো লাগতেছে না। দ্যাটস ওয়াই আমি বলতেছি ক্লোজ করার কথা। আপনারা যদি বলেন যে কন্টিনিউ করব তাহলে আমি কন্টিনিউ করতে পারবো, আই হ্যাভ দ্য স্ট্যামিনা টু কন্টিনিউ। আমি কি কন্টিনিউ করব? কন্টিনিউ করেন দাদা। জি দাদা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্ট, এটা কি করা হয়, কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্ট ইজ অ্যান অ্যাসেসমেন্ট অফ কন্ট্রোল মেড বাই দ্য স্টাফ অ্যান্ড ম্যানেজমেন্ট। তার মানে কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্ট দেখা হয় কি স্টাফ আর ম্যানেজমেন্টের দ্বারা। এটা কি মানে আমি নিজে ঠিক আছি কিনা। ধরেন কথার কথা, আমি আজকে আপনাদেরকে এটা কন্ডাক্ট করতেছি, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখন কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে ধরা হয় যে আমি আপনাদের এখানে কোনো উত্তর প্রশ্ন করলে সেটার উত্তর দেওয়ার মতো আমি ক্যাপাবল কিনা, নিজেকে নিজে অ্যাসেস করা। ইফ আই এম ক্যাপাবল টু অ্যান্সার অল অফ ইউ দেন আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ। আর যদি আমি সেটা ক্যাপাবল না হয় দেন আই ওন্ট। ঠিক আছে, তো কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্টের মধ্যে দেখা হয় যে আমার নিজের অ্যাসেসমেন্ট নিজেকে করা হয় যে অ্যাম আই ক্যাপাবল, এটা দেখা হয়। এবার হচ্ছে কি দ্যাট অ্যাসিউরস ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অফ দ্য অর্গানাইজেশন ইজ রিলায়েবল। এটার মাধ্যমে নিশ্চিত করা হয় যে আপনার প্রতিষ্ঠানের যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আছে সেটা কি রিলায়েবল, বিশ্বাসযোগ্য। এবার হচ্ছে টু অ্যাসেস রিস্ক ইনভলভ ইন অ্যাচিভিং বিজনেস অবজেক্টিভ অ্যান্ড টু এনশিওর দ্য ইন্টারনাল কন্ট্রোল আর ডিজাইনড টু ম্যানেজ বিজনেস রিস্ক। মানে এই জিনিসগুলোকে এনশিওর করার জন্য আমার কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্ট করা হয়। An IS auditor acts in the role of facilitator
তার মানে একজন আইএস অডিটর ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে। ফ্যাসিলিটেটর কাকে বলে? ফ্যাসিলিটেটর হচ্ছে যে একজন ব্যক্তিকে কোনো একটা ক্ষেত্রে অ্যাসিস্ট করে তাকে ফ্যাসিলিটেটর বলে। এখন আইএস অডিটরের কাজ অ্যাসিস্ট করাও বটে, কারণ সে আপনাকে কি সাজেশন দেয় না? আমরা আগে বলছিলাম কি যে আপনি নট অনলি ফাইন্ড আউট দ্য প্রবলেমস বাট অলসো প্রোভাইডিং দ্য সলিউশন অফ দোজ প্রবলেমস। ঠিক আছে? তো এক্ষেত্রে বা সেফগার্ড গুলাকে সাজেস্ট করা। তো তার মানে এখন আমি যদি বলি এই যে আমাদের এখানে আমরা এতজন মানুষ আছি, এখানে কি কেউ ফ্যাসিলিটেটর আছে? কি হলো? আছে। এই যে আমাদের মধ্যে আমরা এখানে ভিতরে যতজন আছি সবার মধ্যে কি ফ্যাসিলিটেটর আছে? আছে। কেউ কি ফ্যাসিলিটেটর? কে ফ্যাসিলিটেটর? কি কেউ আছে? আমরা আছি। হ্যালো, আমরা কি সবাই আছি ভিতরে নাকি এমনি ঘুমিয়ে গেছি? মানুষজন তো অনেক দেখা যাচ্ছে। আছে। আছি আচ্ছা, ওকে। আছি তো ফ্যাসিলিটেটর হচ্ছে দ্য পারসন হু অ্যাসিস্ট এনিওয়ান। তো এখানে ফ্যাসিলিটেটর নাই? আছে। আছে নাকি নাই? তাহলে কে ফ্যাসিলিটেটর? আমরা আর কি ভাই, আইএস অডিটর। নর্মাল জিনিস। হ্যাঁ, না না, এখন আমাদের মধ্যে এখানে ফ্যাসিলিটেটর হচ্ছে আমি দ্য ও পারসন আচ্ছা, হ্যাঁ হু আপনি। অ্যাসিস্টিং এনিওয়ান ইজ কল্ড ফ্যাসিলিটেটর। বুঝছেন? তো এখানে আইএস অডিটর যেহেতু একজনকে হেল্প করতেছে, অ্যাসিস্ট করতেছে, তো আইএস অডিটরকেও ফ্যাসিলিটেটর বলা হয়। আমাদের মধ্যে এখন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি, আপনারা তো নিতে চাইতেছেন না। তো এই ক্ষেত্রে আমি হচ্ছি এখানে ফ্যাসিলিটেটর। বুঝছেন? হ্যাঁ বুঝছি। কথা পরিষ্কার? হ্যাঁ। জি। প্রসেস ওনার আর ইন আইডিয়াল পজিশন টু ডিফাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল। প্রসেস ওনারের কাজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোলটাকে ডিফাইন করা, যে কন্ট্রোল কে কোন জায়গায় কি করবে না করবে এগুলাকে ডিফাইন করা হচ্ছে প্রসেস ওনারের কাজ। ওকে, এরপরে কি? ফাংশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড আইএস অডিটর কাম টুগেদার অ্যান্ড ডেলিভারেট হাউ বেস্ট টু ইভলভ এ কন্ট্রোল স্ট্রাকচার। তার মানে এখানে দুইজনের কথা বলা হয়েছে, দুই ধরনের ব্যক্তি করে, একটা হচ্ছে ফাংশনাল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে আইএস অডিটর। তারা একত্রে কাজ করে। কি করে? কিভাবে করে তারা তাদের কন্ট্রোল স্ট্রাকচারটাকে সাজাইতে পারবে। ইন এ ওয়ার্কশপ দ্য রোল অফ এ ফ্যাসিলিটেটর ইজ টু সাপোর্ট দ্য ডিসিশন মেকিং প্রসেস। তার মানে ওয়ার্কশপ কাকে বলে? ধরেন এই যে আমরা আপনাদেরকে নিয়ে এখন কথাবার্তা বলতেছি, এটা কাইন্ড অফ ওয়ার্কশপ বলতে পারেন। তো এটার মধ্যে আমরা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ফ্যাসিলিটেটরের রোল প্লে করে। ঠিক আছে? ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই যে যেমন একজন বললেন না যে ভাই সিস্টেম কি, তো এই যে আপনারা সিস্টেম বলতেছি এভাবে করে পড়তে হবে, এটাই সিস্টেম। এখন কোন জায়গাটা ইম্পর্টেন্ট কোন জায়গাটা ইম্পর্টেন্ট না আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি ধরেন একটা আপনার এই ধরেন বই, এই বইটা হচ্ছে আমি যদি প্রথমে পুরো একবার পড়ি, এরপরে একবার পড়ি, এবার একবার পড়ি, কোনো কিছু মার্ক না করি, তাহলে আমি এভাবে কয়বার পড়তে হবে, আমি কত কিছু মনে রাখবো। এখন ধরেন আপনি মজা করতেছি, তাহের পলাশ ভাই কি ম্যারিড? তাহের পলাশ ভাই আপনি কি ম্যারিড? হ্যালো, জি। এখানে আগে আরো একজন দুজন ছিল, ওনারা দেখি কথাবার্তা বলতেছে না। আচ্ছা, ম্যারিড, ওকে ফাইন। এখন ধরেন তাহের পলাশ ভাই হচ্ছে ম্যারিড, এখন উনি জীবনে অনেক মেয়েকে দেখছে না? এখন উনি কি সকল মেয়ের নাম মনে রাখা বাধ্যতামূলক? না, কিন্তু ওনার ওয়াইফেরটা রাখা কিন্তু ফরজ, তাই না? তো আমি যদি একদম সকলেরটা মনে রাখতে চাই, আমার মনে কিছুই থাকতো না। তো এটার জন্য আমাকে কি করতে হবে? আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে হুইচ ওয়ান ইজ অ্যাপ্লিকেবল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর মি। দেন আমি এই জিনিসটাকে বারবার করে দেখবো। কারণ আমি যদি সবাইরে বারবার করে দেখতে থাকি, এরপরে আমার কারোটাই মনে থাকবো না যে এর নাম কি, ওর নাম কি, তার নাম কি, এরপরে আমি আমার নিজের জনের নামে ভুলে যাবো। তো এক্ষেত্রে হচ্ছে আমার কি করতে হবে? আগে আইডেন্টিফাই করতে হবে যে আমার লাগবে কাকে, এরপরে তাকে মনে করতে হবে। তো এখানেও সেম, আপনাকে যদি পুরো বই একবার গড়ে পড়ে যান, আবার গড়ে পড়ে যান, আবার গড়ে পড়ে যান, হয়তো আপনি পাস করবেন কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। তো আপনাকে যদি ক্লিয়ার থাকতে হয় প্রথমত এইভাবে বুঝে বুঝে
দাগায় পড়তে হবে আর পরীক্ষার আগে ওইটাকে রিভাইজ করতে হবে। ওকে, এবার হচ্ছে কি, it is not intended to replace the audit responsibilities but to enhance them। তার মানে অডিটের রেসপন্সিবিলিটি এটা কি না, রিপ্লেস করা না, এটাকে এনহ্যান্স করা, বাড়ানো। অডিট ইজ such as লাইন ম্যানেজার আর রেসপন্সিবল ফর কন্ট্রোল। তার মানে এখানে লাইন ম্যানেজার যারা তাদেরকে অডিটই বলা হচ্ছে। দ্য ম্যানেজার শুড বি রেসপন্সিবল ফর মনিটরিং দ্য কন্ট্রোল। ম্যানেজার হচ্ছে কন্ট্রোল মনিটর করার জন্য রেসপন্সিবল থাকে। এখানে আর কিছু দরকার নাই। এবার আসেন এখানে, ইন দ্য সিএসএ প্রসেস। সিএসএ মানে কি? কন্ট্রোল কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্ট। এই যে উপরে যে আমরা পড়ছি, কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্ট, ফাইন। এবার বলছে ইন সিএসএ প্রসেস আইএস অডিটর আর দ্য ফ্যাসিলিটেটর অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট ক্লায়েন্ট ইজ দ্য পার্টিসিপেন্ট। তার মানে এই যে এখানে আমরা বলতেছি আপনারা সবাই যারা আছেন তারা কি পার্টিসিপেন্ট, আর আমি এখানে কি ফ্যাসিলিটেটর, তাই না? এটাই বলা হয়েছে। এরপর হচ্ছে কি, এবার আসেন ইন্টিগ্রেটেড অডিটিং। ইন্টিগ্রেটেড অডিটিং কাকে বলে? আমরা উপরের দিকে পড়ে আসছিলাম না, অপারেশনাল অডিট, ফাইন্যান্সিয়াল অডিট, আইএস অডিট পড়ছিলাম না উপরে? ওই যে অডিটের প্রকারভেদের মধ্যে পড়ছিলাম, মনে আছে? জি। হ্যাঁ, এখন এই যে অডিটের প্রকারভেদে আমরা যেটা পড়ে আসছিলাম, এখন এবার আমি যদি বলি পরোটা এটা আলাদা খাবারের জিনিস না? আলুর তরকারি এটাও তো আলাদা খাওয়ার জিনিস, তাই না? জি। এখন পরোটা আর আলুর তরকারি দুইটাকে একসাথে করে তেলে ভাইজা ফেলছে, কি হয়ে গেছে? জগা কি ছিল? বলেন না, একটু মজা করতেছি। কি হয়েছে? বলেন। হ্যালো, আসে নাই? জগা কি ছিল? সিঙ্গারা হয়ে গেছে নাকি? সিঙ্গারা হয়ে গেছে। ওকে, তাহের ভাইয়া মিউট করে মনে হয় মিউট করার আগেই মানে কথা বলে ফেলেন, কিংবা মিউট করার মানে শেষ করে পরে বলেন, তাই আসে না মাঝে মাঝে। আচ্ছা, তা এখন বিষয়টা হচ্ছে কি, তাহলে পরোটা তারপরে হইলো যে আলুর তরকারি এটাকে তেলে ভেজা ফেললাম, হয়ে গেল সিঙ্গারা। তাহলে ইন্টিগ্রেটেড অডিট মানে যখন দ্য কম্বিনেশন অফ অপারেশনাল অডিট, ফাইন্যান্সিয়াল অডিট এবং আইএস অডিট হয়, তখন সেটাই হয়ে যায় কি ইন্টিগ্রেটেড অডিট। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেটেড অডিট ক্যান বি ডিফাইন্ড হোয়ার বাই অ্যাপ্রোপ্রিয়েট অডিট ডিসিপ্লিনস আর কম্বাইন্ড টু assess key internal control over an operation process or entity with a focus on risk. The role of an IS auditor is typically to understand and identify risk under topical areas such as information management, IT infrastructure, IT governance, IT operation. দাগাচ্ছেন তো না? আশা করি দাগাচ্ছেন। এরপরে কি, the integrated audit process typically involves identification of risk, identification of relevant key control, review and understanding of the design, testing, IT system support, testing operational activities, a combination report or opinion on risk, control risk and design and weakness। তার মানে এই সব কিছু দ্বারা ইন্টিগ্রেটেড অডিটের মধ্যে কার্যক্রমগুলো হয়, মানে এগুলো ইন্টিগ্রেটেড অডিটের ক্ষেত্রে হয়ে থাকে। রিস্ক আইডেন্টিফাই করা, কি কন্ট্রোল আইডেন্টিফাই করা, রিভিউ এবং আন্ডারস্ট্যান্ডিং করা ওই ডিজাইনের, তারপরে টেস্ট করা, আইএস সিস্টেম সাপোর্ট করে কিনা, তারপরে আইটি সিস্টেম সাপোর্ট করে কিনা, সরি, তারপর হচ্ছে যে টেস্টিং অপারেশনাল ইফেক্টিভনেস, যে অপারেশন ইফেক্টিভনেস ঠিক আছে কিনা, সঠিক টাইমে সঠিকভাবে নির্দিষ্ট পরিমাণ প্রোডাকশন হচ্ছে কিনা, কম্বিনেশন অফ কম্বাইন্ড রিপোর্ট অর ওপিনিয়ন অন কন্ট্রোল রিস্ক, ডিজাইন, উইকনেস। তিনোটা নিয়ে, একটা হচ্ছে কন্ট্রোল রিস্ক, আরেকটা হচ্ছে ডিজাইন, আরেকটা হচ্ছে কোনো দুর্বলতা থাকলে সেটা। আর রিস্ক বোঝাতে গিয়ে একটা কথা বলে রাখি, রিস্ক ইজ অলওয়েজ ফিউচারিস্টিক। তার মানে কি, রিস্ক আপনি যদি ধরেন, কথার কথা একটু মজা করতেছি, হ্যাঁ, ধরেন মিস্টার এক্স এর গার্লফ্রেন্ড আছে, তার গার্লফ্রেন্ড একজনের সাথে চলে গেছে তাকে ছেড়ে দিয়ে, এটা কি রিস্ক? কি হলো? একটু মজা করতেছি, আইটি ক্লাসে তো মজা হয় না, তাই একটু মজা করলাম আর কি। অডিট ক্লাসে প্রচুর মজা হয়, আপনারা চাইলে অডিট ক্লাসে থাকতে পারেন, আগামীকালকে ডিএস ক্লাস হবে।
এটাতে কি রিস্ক আছে? ধরেন মিস্টার এক্স এর গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এটাতে কি রিস্ক আছে? হোয়াট উইল বি দ্য না। আনসার? নাই। তাহলে রিস্ক কখন থাকে? মানে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, এখানে রিস্ক আছে, কিন্তু ছেড়ে দিয়ে চলে গেছে মানে রিস্ক নাই। তার মানে রিস্ক হচ্ছে অলওয়েজ ফিউচারিস্টিক। ক্লিয়ার? কোনো কিছু হয়ে গেলে এটাতে আর কোনো রিস্কের ব্যাপার থাকে না, এটা হয়ে গেছে। সেটা কোনো হয় নাই, ওইটাতে রিস্ক আছে। ক্লিয়ার? এই জিনিসটা আমাদের জি। অনেকের মধ্যে প্রবলেম থাকে, তাই এটাকে বললাম। ঠিক আছে, আসেন এবার ইন্টিগ্রেটেড অডিক আমরা বলছি। ইন্টিগ্রেটেড অডিক ইজ লাইক আ সিঙ্গারা, যেখানে কিনা তেল, আলু আর পরোটা থাকে, মানে ময়দা থাকে, শেষ। এবার হচ্ছে যে এমপ্লয়িজ অর প্রসেস ওনার বেটার আন্ডারস্ট্যান্ড দ্য অবজেক্টিভস অফ অ্যান অডিট। তার মানে একটা অডিটের অবজেক্টিভ কে বুঝে সবচেয়ে বেশি? এমপ্লয়ি আর হচ্ছে প্রসেস ওনার। টপ ম্যানেজমেন্ট বেটার আন্ডারস্ট্যান্ড দ্য লিঙ্কেজ বিটুইন ইনক্রিজড কন্ট্রোল ইফেক্টিভনেস অ্যান্ড করেসপন্ডেন্স ইমপ্রুভমেন্ট। তাহলে টপ ম্যানেজমেন্ট যে আছে সে বুঝে কি, যে একটার সাথে একটার কানেক্টিভিটি, কন্ট্রোল ইফেক্টিভনেস এগুলা কেমন, এবং করেসপন্ডিং ইমপ্রুভমেন্টের দরকার আছে নাকি নাই। শেয়ার হোল্ডার বেটার আন্ডারস্ট্যান্ড, এখানে দেখেন কে কোনটার কথা বলতেছে, কে কোনটার কথা বলতেছে। শেয়ার হোল্ডার বেটার আন্ডারস্ট্যান্ড দ্য লিঙ্কেজ বিটুইন দ্য পুশ ফর এ গ্রেটার degree of corporate governance and its impact on the generation of financial statement. ওকে, তাহলে এটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডটাকে শেয়ার হোল্ডারের বেশি। এবার হচ্ছে রিস্ক বেসড অডিট প্ল্যানিং। শর্ট টার্ম প্ল্যানিং কনসিডার অডিট ইস্যুস দ্যাট উইল বি কভার্ড ডিউরিং দ্য ইয়ার। লং টার্ম প্ল্যানিং কনসিডার রিস্ক রিলেটেড ইস্যুস রিগার্ডিং চেঞ্জেস অ্যান্ড দ্য অর্গানাইজেশনস আইটি স্ট্র্যাটেজিক ডিসিশন। শর্ট টার্ম প্ল্যানিং হচ্ছে যে আমার অডিট ইস্যু আছে কিনা ওটা দেখে, আর লং টার্মে হচ্ছে যে আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ বা স্ট্র্যাটেজিক ডিরেকশনে কোনো কিছু প্রবলেম আছে কিনা ওইটা দেখে। ওকে, জি। ওকেও বলে না। দ্য রিস্ক ফ্যাক্টর আর দোজ দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড বিজনেস ইম্প্যাক্ট অফ রিস্ক সিনারিওস। তাহলে রিস্ক ফ্যাক্টর হচ্ছে সেগুলো যেগুলোর মাধ্যমে আমার এটার ফ্রিকোয়েন্সি বোঝা যায় যে এটা কি গভীর রিস্ক নাকি এটা তো অল্প রিস্ক, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আমার ফ্রিকোয়েন্সি বোঝার জন্য যে জিনিসগুলো এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। দ্য ইভ্যালুয়েশন অফ রিস্ক শুড আইডিয়ালি বি বেসড অন ইনপুট ফ্রম দ্য বিজনেস প্রসেস ওনার। তার মানে হচ্ছে আমার ইভ্যালুয়েশন করবো আমি ইনপুট থেকে, আর ইনপুটটা আসে থেকে বিজনেস প্রসেস ওনার। তার মানে একটা সিস্টেমের ইনপুট প্রোভাইডার কে বিজনেস প্রসেস ওনার। ইভ্যালুয়েশন অফ দ্য রিস্ক ফ্যাক্টর শুড বি বেসড অন অবজেক্টিভ ক্রাইটেরিয়া। এখন আমার যে উদ্দেশ্য আছে সেটার উপর ভিত্তি করে আমি রিস্ক ফ্যাক্টরটা চেঞ্জ হতে পারে। যেমন আমার যেই সেক্টরে আমার যেটা, ওই সেক্টরে ওইটা রিস্ক ফ্যাক্টর হবে। এখন ধরেন আজকে একটা রেসিং প্রতিযোগিতা হচ্ছে, এখানে রিস্ক ফ্যাক্টর কি হইতে পারে? কোথাও রেসিং প্রতিযোগিতা হচ্ছে, রিস্ক ফ্যাক্টর কি হতে পারে? ধরেন ওই ওই যেই জায়গায় রেসিং হচ্ছে ওইখানে যে গাড়িগুলো ইউজ করতেছে, ওই গাড়িগুলো হতে পারে ওই রেসিং এর রিস্ক ফ্যাক্টর। এখন কেউ যদি ধরেন ওইটার পাশে মাঠের মধ্যে কান্নাকাটি করতেছে, এটা কি এটা রিস্ক ফ্যাক্টর হবে? কেউ কান্না করার কারণে কি কারো গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে? কিংবা কেউ হাসতেছে, হাসার কারণে কারো গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে না। তার মানে কোনো একটা কিছু রিস্ক ফ্যাক্টর কি হবে সেটা ডিপেন্ড করবে অবজেক্টিভ ক্রাইটেরিয়ার উপরে। ক্লিয়ার? যে আমি মূলত কি জানতে চাইতেছি ওইটার উপর ভিত্তি করে ওই জিনিসের রিস্ক ফ্যাক্টর হবে। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে এখানে কি বলছে, রিস্ক ফ্যাক্টরকে রেট করা হয়েছে, রেটিং দিতে হাই, মিডিয়াম, লো। হাইয়ে কি বলছে, যেটা ড্যামেজ মোর দ্যান 6 months টু রিকভার। এই ড্যামেজটা ধরেন কোনো একটা রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ, যেটার কারণে কি হইতে পারে, ড্যামেজটা 6 মাসের বেশি সময় লাগবে রিকভারি করতে, এটাকে হচ্ছে হাই। যেটা 6 মাসের কম কিন্তু 3 মাসের বেশি লাগবে এটাকে বলছে মিডিয়াম। আর যেটা 3 মাসেরও কম সময় লাগবে এটাকে বলছে লো, লো ড্যামেজ। কেমন? ক্লিয়ার? জি। ওমা, হ্যাঁ। এবার আসেন এখানে, অ্যানালাইসিস অফ শর্ট অ্যান্ড লং টার্ম ইস্যুস শুড অকার অ্যাট লিস্ট অ্যানুয়ালি। যে আপনার কোনটা শর্ট টার্ম আর কোনটা লং টার্মের, এটা অন্তত অ্যানুয়ালি একবার ইস্যুটাকে অ্যানালাইসিস করতে হবে, যে ইস্যুগুলা কি শর্ট টার্মের ইস্যু নাকি এটা লং টার্ম রিলেটেড ইস্যু। দ্য রেজাল্ট অফ দিস অ্যানালাইসিস শুড বি রিভিউড
বাই সিনিয়র অডিট ম্যানেজমেন্ট। এটা অবশ্যই সিনিয়র অডিট ম্যানেজমেন্টের দ্বারা রিভিউ করাতে হবে, অ্যাপ্রুভ বাই অডিট কমিটি। দেখেন, রিভিউ করবো সিনিয়র ম্যানেজমেন্ট, রিভিউ করবো কে? সিনিয়র ম্যানেজমেন্ট, অ্যাপ্রুভ করবো কে? অডিট কমিটি। দুইজন কিন্তু দুই টাইপের লোক, একজন এসে রিভিউ করবে, একজন এসে অ্যাপ্রুভ করবো, ঠিক আছে? ইফ অ্যাভেইলেবল অর অল্টার, মানে যদি অ্যাভেলেবল থাকে, আর যদি না থাকে তাহলে কি অল্টারনেটিভলি বাই বোর্ড অফ ডিরেক্টর। যদি না থাকে অডিট কমিটি, তাহলে কি করবো? বোর্ড অফ ডিরেক্টর করবে। অ্যান্ড কমিউনিকেটেড টু রিলেভেন্ট লেভেল অফ ম্যানেজমেন্ট, এবং এটা যাদের কাছে জানানো দরকার তাদেরকে জানানো হবে। The annual planning should be updated if any key aspect of risk environment have changed. যদি কোনো কারণে কোনো কিছুতে চেঞ্জ আসে তাহলে সেটা অবশ্যই আপডেট করতে হবে। IS auditor should take into consideration system implementation, upgrade deadline, তারপর হচ্ছে current and future technologies, requirement from business process owner, and IS resource limitation. এটা একটু লাগাই, এটা অরেঞ্জ কালারের দরকার আছে। তাহলে an IS auditor should take into consideration system, okay, from the process owner and IS resource limitations. এবার আসেন স্টেপ টু পারফর্ম অডিট প্ল্যানিং। এবার অডিট প্ল্যানিং এর বেলা প্রথমে কি করবেন, এরপর কি করবেন, এরপর কি করবেন, এটা বলা হয়েছে। প্রথম হচ্ছে গেইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অর্গানাইজেশন মিশন, অবজেক্টিভ, পারপাস অ্যান্ড প্রসেস। এরপর হচ্ছে গেইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অর্গানাইজেশন গভর্নেন্স, স্ট্রাকচার, প্র্যাকটিস। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড চেঞ্জেস ইন দ্য বিজনেস এনভায়রনমেন্ট অফ দ্য অডিটি। এরপর হচ্ছে রিভিউ প্রায়র ওয়ার্ক পেপার, আগের কিছু থাকলে এটা করবেন, দেখবেন। আইডেন্টিফাই স্টেটেড কন্টেন্ট, পারফর্ম রিস্ক অ্যানালাইসিস, রিস্ক অ্যানালাইসিস করে দেখবেন এটা কতটা ঝুঁকিপূর্ণ। সেট দ্য অডিট স্কোপ অ্যান্ড অডিট অবজেক্টিভ, ডেভেলপ দ্য অডিট অ্যাপ্রোচ অর অডিট স্ট্র্যাটেজি, অ্যাসাইন পার্সোনাল রিসোর্সেস, মানে ওই ব্যক্তিকে নিয়োগ করবেন, পার্সোনাল মানে হচ্ছে কর্মী বা ব্যক্তি। অ্যাড্রেস এঙ্গেজমেন্ট লজিস্টিক্স, আইডেন্টিফাই অপরচুনিটিস ফর continuous audit or audit automation using computer assisted audit tools. তো তার মানে একটা হচ্ছে টুলস, একটা হচ্ছে টেকনিক্স। ওকে, আপনাদের কি দাগানো হয়েছে? মানে যারা অলরেডি দাগিয়েছে নাকি তাদের? কি অবস্থা? কি অবস্থা? আপনারা কি কথাবার্তা বলবেন না? মৌনব্রতে আছেন? আসলে বইটা হ্যালো, complete. আচ্ছা ওকে। এবার হচ্ছে যে দেখেন, লিগ্যাল রিকোয়ারমেন্ট, লিগ্যাল রেগুলেশন পার্টেইনস টু এস্টাবলিশমেন্ট অফ regulatory requirement, responsibilities assigned to corresponding entities, financial, operational, and IS audit functions. So এগুলো হচ্ছে আমার লিগ্যাল রেগুলেশনের মধ্যে থাকতেছে। ম্যানেজমেন্ট at all levels should be aware of the external requirement relevant to goal and plan. তাহলে প্রত্যেকটা স্তরের ম্যানেজমেন্টে দুইটা জিনিস নিয়ে কনসার্ন থাকে, একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে প্ল্যান। There are two major areas of concern. কি কি? একটা হচ্ছে লিগ্যাল রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে লিগ্যাল রিকোয়ারমেন্ট প্লেসড অন অডিটিস। সেখানে আর একটু বাকি আছে। অ্যাপ্লিকেবল টু অডিটর আইএস অডিট, আর একটা হচ্ছে লিগ্যাল রিকোয়ারমেন্ট প্লেসড অন অডিটি। তাহলে দুইটা মেজর এরিয়াজ অফ কন্টেন্ট আছে। এরপরে হচ্ছে রিস্ক বেসড অডিট প্ল্যানিং ইজ দ্য ডিপ্লয়মেন্ট অফ অডিট। ডিপ্লয়মেন্ট মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, স্প্রেড করা। Deployment of audit resources to areas within an organization that represent the greatest risk. যে জায়গাতে রিস্ক বেশি ওই জায়গাতে রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচ করা হয়। As part of obtaining this understanding, an IS auditor must also gain an understanding আরো কি কি থাকা দরকার? Strategic management, business product and service, corporate governance process,
transaction types, transaction partners, transaction flows within information system. Risk-based audit approach is used to assess risk and to assist an IS auditor in making the decision. একজন IS auditor কে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে রোল প্লে করতেছে। The risk-based audit approach efficiently assists an IS auditor in determining the nature and extent of testing. যে কোন কোন জিনিসগুলা টেস্ট করতে হবে এবং কতটুকু পর্যন্ত করতে হবে এটা দেখায়। In a risk-based audit approach, IS auditor do not rely solely on risk assessment. তারা পুরোপুরি রিস্ক অ্যাসেসমেন্টের উপর বিশ্বাস করবে না। They also rely on internal and operational control and knowledge of the organization or the businesses. অর্থাৎ তারা শুধুমাত্র যে অ্যাসেসমেন্টের উপরে বিশ্বাস করবে তা না, তার পাশাপাশি আরো কিছু জিনিসের উপর নির্ভর করবে, সেগুলো হচ্ছে অপারেশনাল কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোল, নলেজ অফ অর্গানাইজেশন, এগুলো। The nature of business risk may be financial, regulatory or operational. তো আমাদের বিজনেস রিস্ক তিন ধরনের হইতে পারে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, একটা হচ্ছে রেগুলেটরি বা নন কমপ্লায়েন্স রিলেটেড, আর আরেকটা হচ্ছে অপারেশনাল, মানে তার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া রিলেটেড। ফাইন্যান্সিয়াল হচ্ছে যে তার লিকুইডিটি রিলেটেড, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। রেগুলেটরি হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন রিলেটেড, আর অপারেশনাল হচ্ছে তার অপারেশন বন্ধ হয়ে যাবে কি যাবে না ওইটা রিলেটেড। তাহলে তিন ধরনের রিস্ক থাকতে পারে। ওকে, এবার হচ্ছে আমাদের রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচের কিভাবে করব। প্রথমে গ্যাদার ইনফরমেশন এন্ড প্ল্যান করব, এরপরে অবটেন আন্ডারস্ট্যান্ডিং। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে গ্যাদার ইনফরমেশন এন্ড প্ল্যানের মধ্যে কি কি করা হয়, অবটেন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্টারনাল কন্ট্রোলের মধ্যে কি কি করা হয়, পারফর্ম কমপ্লায়েন্স টেস্টের মধ্যে কি কি করা হয়, সাবস্টেন্টিভে কি কি করা হয়, কনক্লুড দ্য অডিটে কি কি করা হয়, এবং কোনটার পরে কোনটা এটা মনে রাখতে হবে। তাহলে প্রথম হচ্ছে গ্যাদার, এরপরে অবটেন, এরপরে পারফর্ম কমপ্লায়েন্স, এরপরে সাবস্টেন্টিভ, এরপরে কনক্লুড দ্য অডিট। এবার আসেন অডিট রিস্ক অ্যান্ড ম্যাটেরিয়ালিটি। Audit risk can be defined as the risk that information collected may contain a material error that may go undetected during the audit. তার মানে অডিট রিস্ক মানে হচ্ছে যে এমন একটা রিস্ক যে হয়তোবা এমন হতে পারে আমার অডিটের মধ্যে কোনো একটা কিছু আসে নাই, মিস গেছে, ওইটাই আমার হইতে পারে। এবার এটাকে আবার কয়েকটা রিস্কে ইনফ্লুয়েন্স করা হয়েছে। তাহলে ইনফ্লুয়েন্স বাই ইনহেরেন্ট রিস্ক। ইনহেরেন্ট রিস্ক ক্যান অকার বিকজ অফ দ্য নেচার অফ বিজনেস। তার মানে ব্যবসায়ের নেচারের কারণে ইনহেরেন্ট রিস্ক কি হয়, ঘটে। তার মানে একটা প্রতিষ্ঠানে ইনহেরেন্ট রিস্ক হইতে পারে তার ব্যবসায়ের নেচারের কারণে। এরপর হচ্ছে কন্ট্রোল রিস্ক would not be prevented detected on a timely basis by the system of internal control. কন্ট্রোল রিস্কের কন্ট্রোল আছে তবে টাইমলি বেসিসে নাই। কন্ট্রোল রিস্কের কন্ট্রোল আছে কিন্তু টাইমলি বেসিসে নাই। ফর এক্সাম্পল কি, আমরা ওই যে ধরেন মিস্টার এক্স এর গার্লফ্রেন্ডের কথা বলছিলাম মজা করে, উদাহরণ মনে রাখার জন্য। সে কন্ট্রোল করতে পারে, সে তার উপর একটু কেয়ার রাখলে, তারপর হচ্ছে কি যে তাকে সময় দিলে, তাহলে হচ্ছে তার গার্লফ্রেন্ড আরেকজনের হবে না, এটা নিশ্চিত। এখন সে তো ওই কাজের টাইমে দিতে পারে নাই, তো আরেকজনের হয়ে গেছে বা আরেকজনের সাথে বিয়ে করে চলে গেছে। তো এক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল রিস্ক হচ্ছে সেটা যেটা কিনা মানে প্রিভেন্টেড ডিটেক্টেড করা যায় কিন্তু টাইমলি বেসিসে করা যায় না। এরপর হচ্ছে যে ডিটেকশন রিস্ক। ডিটেকশন রিস্ক হচ্ছে কি যে কোনো একটা কিছু হয়তো বা অডিটর ডিটেক্টই করতে পারে নাই, এমন হইতে পারে, হয়ে গেলে তো হয়েই গেছে, এটা রিস্ক না। রিস্ক মানে কি, এটা এখনো হয় নাই। রিস্ক মানে কি, এটা এখনো হয় নাই মানে ভবিষ্যতে হওয়ার আশঙ্কা আছে, এটা মানে রিস্ক। এবার হচ্ছে ওভারঅল, আর প্রবাবিলিটি হচ্ছে ভালো ক্ষেত্রে ব্যবহৃত হয়, রিস্ক হচ্ছে খারাপ ক্ষেত্রে ব্যবহৃত হয় আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে ওভারঅল অডিট রিস্ক। The auditor may not detect an material error in information or financial report. তেমন হতে পারে যে সে ফাইন্যান্সিয়াল রিপোর্টে কোনো ধরনের ইরোর মানে ম্যাটেরিয়াল ইরোর সে কি করতে পারে নাই, ডিটেক্ট করতে পারে নাই। ইম্যাটেরিয়াল তো পারবেই না, ওইটা তার মানে দায়বদ্ধতার মধ্যে পড়ে না, কিন্তু কোনো ম্যাটেরিয়াল ইরোর যদি মিস যায় এটা তার দায়বদ্ধতার মধ্যে পড়ে। An IS auditor should be concerned with assessing the materiality of the item through a risk-based audit approach. মানে risk-based audit approach এর মাধ্যমে এটাকে অ্যাসেস করা হয়। There is an inverse relationship between materiality and the level of audit risk.
Using proper statistical sampling procedure or a strong quality control process, the probability of detection risk can be reduced to an acceptable level. একটা কথা মনে রাখতে হবে যে আমরা রিস্ক কখনো বাদ দিতে পারি না। বাদ দেওয়া মানে ইলিমিনেট করা। রিস্ক কখনো ইলিমিনেট করা যায় না। রিস্ককে হয় রিডিউস করা যায়, মিনিমাইজ করা যায়। ঠিক আছে, পুরোপুরি ইলিমিনেট রিস্ককে করা যায় না। ক্লিয়ার? আমি এটাকে হয়তোবা ইলিমিনেট করতে রিডিউস করতে পারি, মিনিমাইজ করতে পারি। ঠিক আছে, 10 মিনিট পরে বলতেছি। হ্যাঁ, ওকে। এবার নোটে কি দিছে? স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং রিস্ক, which is the risk that incorrect assumption are made about the characteristics of population from which the sample is selected. এটা মানে কি? ধরেন আপনার একটা প্রতিষ্ঠানে 100টা ভাউচার আছে। ওই ভাউচারের থেকে আপনি যখন অডিট করতে যাবেন, আপনি তো সব চেক করবেন না। আপনি ধরেন 20টা চেক করছেন বা 50টা চেক করছেন, কিন্তু এই 50টার ভিতরে আপনার ওই কোনো নন কমপ্লায়েন্স ছিল না। যে 50টা আপনি চেক করেন নাই, আমি উদাহরণের সংখ্যা চেঞ্জ করি, আপনি ধরেন 40টা চেক করছেন, 60টা চেক করেন নাই, তাহলে যে 60টা চেক করেন না ওইটার মধ্যে কোথাও না কোথাও কোনো অনেক বড় ধরনের মিস স্টেটমেন্ট আছে, যেটা আপনার ধরা পড়ে নাই, আপনার এখানে আসে নাই। ঠিক আছে, এই যে রিস্কটা, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং রিস্ক। কারণ আমরা স্যাম্পলিং করতে গেলে এমন হতে পারে যে আমাদের স্যাম্পলের মধ্যে মিস স্টেটমেন্ট পড়ে নাই, কিন্তু এর বাইরে কোনো না কোনো বড় ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট রয়ে গেছে। ওকে, এবার হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। আচ্ছা, এখানে মোটামুটি তো অনেক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু রিভিউ নিই। আপনারা মোটামুটি যারা আছেন সবাই একটু কষ্ট করে বলেন তো যে কেমন লাগছে আপনাদের। ভালো। এনিওয়ান ইউজ? আচ্ছা, আমি একটু নাম ধরে ধরে বলি। সঞ্জয় ধর দাদা, সজীব চৌধুরী। আই ডোন্ট নো আপনি কি হিন্দু আর মুসলিম, কারণ হিন্দুদেরও চৌধুরী আছে, মুসলিমদেরও আছে। তো এরপর হচ্ছে যে রিয়াদ মোর্শেদ, দেন হচ্ছে যে নূর মোহাম্মদ, নীলা ফারজানা, মমিনুর রহমান, কৌশিক দে নিলয়। আপনারা যারা আছেন, আপনারা কি আছেন? কয়েকজনকে আমি স্যাম্পলিং করতেছি আর কি। আপনারা আছেন? জি দাদা আছে। জি আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনারা কথাটা বলছেন তার জন্য অনেক খুশি হইলাম। তো যাদের নাম বলছি তারা সবাই আছেন? রিয়াদ মোর্শেদ, তারপরে নূর মোহাম্মদ, দেন হচ্ছে নীলা ফারজানা আপু। আপনারা আছেন? নীলা ফারজানা আপু আছেন? আচ্ছা, নীলা ফারজানা আপু নেই। হ্যান্ডেজ কে কে করছে দেখি, দাঁড়ান। একজন হ্যান্ডেজ করছে, একজন মেসেজ দিছে। সায়ের পলাশ ভাই আছে আমি জানি। সজীব চৌধুরী ভাইয়া আছেন? আচ্ছা, ওকে, মোটামুটি আমি দেখতে পাচ্ছি। ফাইন। এখন একটা রিভিউ চাচ্ছি। প্রথমত কেমন হয়েছে এটা একটু বলেন। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা কারা কারা আমাদের সাথে থাকতে চাচ্ছেন, আমরা কিভাবে কমপ্লিট করাবো সেটা আমরা বলেছি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে চ্যাপ্টার 1, এরপরে চ্যাপ্টার 5 ধরবো, এরপরে চ্যাপ্টার 2 ধরবো। ঠিক আছে, চ্যাপ্টার 2 আমরা পরে ধরবো। চ্যাপ্টার 1 এর পরে আমরা চ্যাপ্টার 5 ধরবো, এরপরে চ্যাপ্টার 2 ধরবো। আমরা ইম্পর্টেন্স বেসিসে আগাবো। হ্যাঁ, আর কিভাবে শেষ করব? এভাবে করে আপনাকে অবশ্যই সিসা 28 এডিশনটা কিনতে হবে। সেটা কিনে সেটা নিয়ে একটা হাইলাইটার নিয়ে বসবেন, আর খুব মনোযোগের সহিত দেখবেন আর দাগাবেন। আমার এখানে যেভাবে ভেঙে ভেঙে দাগানো আছে, আপনি চাইলে আপনার বইতে এভাবে ভেঙে ভেঙে দাগাইতে পারবেন। কারণ এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, অনেক বড়। আমরা এখানে এটা কনসিডার করেই কোর্স কন্ডাক্ট করাই, যে ধরে নিলাম যে এখানে যারাই আছেন সেটা সবচেয়ে দুর্বল। এই কারণে আমরা প্রত্যেকটা লাইনকে এভাবে করে দাগায় দাগায় প্রেজেন্ট করতেছি, একদম দাগিয়ে দাগিয়ে করতেছি। তার মানে যে সবচেয়ে দুর্বল তারও এখানে কোনো প্রবলেম হবে না, আর যে সবল তার তো কোনো প্রশ্নই আসে না প্রবলেম হওয়ার। সো এক্ষেত্রে প্রত্যেকটা পুরা বই, আচ্ছা আমি যদি বলি একটু এখানে একটা দাগ দিয়ে পেছনে দেখাই, পুরা বই এভাবে করে দাগানো। ঠিক আছে, পুরা বই, একদম পুরা বই, মানে যা দেখবেন পুরাটা এভাবে করে দাগানো, মানে সিলেবাসের মধ্যে যেটা 1, 2, 5 আর কি, ওইটার মধ্যে। ঠিক আছে, সো আপনাকে শুধুমাত্র ওইগুলা মন দিয়ে পড়তে হবে আর ভালো করে শুনতে হবে। I think by the grace of Almighty that will be more than enough.
ওকে দেন। সো এবার আমি একটু রিভিউ চাচ্ছি, রিভিউ না মানে আপনাদের এটা চাচ্ছি যে আমরা কারা কারা থাকছি তাহলে আমরা সাথে, আমাদের সাথে একটু হ্যান্ড রেজ করি তো আমরা, যারা যারা আছি তারা একটু হ্যান্ড রেজ করি, আর যারা যারা থাকতে চাই আমাদের সাথে আমাদের কোর্সে তারা একটু হ্যান্ড রেজ করি। আমি আবারও একটু প্রশ্ন করছি যে কারা কারা আমরা আমাদের কোর্সের সাথে থাকছি এন্ড অফ দ্য ডে, আমরা একটু হ্যান্ড রেজ করি। ওকে, পার্টিসিপেন্ট অনেক কম কম্পারেটিভলি, কারণ গত ব্যাচে আমাদের এখানে আইটিতে মেবি 16 জন ছিল, তো সেই জায়গায় এখানে হাত তুলছে 10-এর কাছাকাছি। সো এক্ষেত্রে হচ্ছে যদি আপনারা, আশা রাখবো যে ভালো একটা কিছু আমাদের আসবে এবং বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমরা একসাথে এগিয়ে যাব। আর যারা আমরা এখন হাত তুলছি তাদের যারা স্টাডি পার্টনার আছে তাদেরকে চাইলে আপনারা ক্লাস লিঙ্কটা শেয়ার করতে পারেন। আজকের এই ক্লাসটা ইউটিউবেও আমি আপলোড দিয়ে দিব, যাতে করে আপনারা ক্লাসটা দেখে বা যারা ওইগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারে যে তারা এখানে থাকছে কি থাকছে না। তো ধন্যবাদ সবাইকে, আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখি। আর নেক্সট ক্লাসে আমরা একদম 11টা থেকে শুরু করার চেষ্টা করব। আর আমাদের রুটিনটা হচ্ছে 10টা 45 থেকে রুটিনে দেওয়া থাকবে, রুটিন প্রোভাইড করার পর থেকে 10টা 45-এ ক্লাস স্টার্ট হবে, 11টা না, ঠিক আছে? বাট রুটিন প্রোভাইড করার আগে পর্যন্ত 11টা বাজে স্টার্ট হবে। সো ধন্যবাদ সবাইকে। আচ্ছা আচ্ছা, কোর্স ফি, ওকে। তো কোর্স ফি হচ্ছে আমাদের 8,000 টাকা প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আর ভেঙে ভেঙে দিলে, আর যদি একসাথে পে করেন তাহলে 6,000 টাকা। প্রত্যেকটা সাবজেক্টে সেম, একদম অল 7 সাবজেক্ট কোর্স ফি সিমিলার। তো কেউ যদি ভেঙে ভেঙে পে করে তাহলে হচ্ছে 8,000 টাকা, 4,000 প্রথমে, 4,000 1 মাস পর। আর কেউ যদি একসাথে পে করে তাহলে 6,000 টাকা, প্রতি সাবজেক্টের জন্য সেম। ইজ দেয়ার এনিথিং টু নো? ওকে, কনসিডারিং এভরিথিং দেন আই অ্যাম, হ্যাঁ আসতেছি। ওকে, তাহলে আমি আমার রেকর্ডটা অফ করছি, হ্যাঁ। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে হচ্ছে উপরে এখানে যে নাম্বারটা আছে 01628989565, এই নাম্বারে আপনারা যোগাযোগ করার মাধ্যমে ইনফরমেশন জানতে পারবেন যদি কোনো ইনফরমেশন জানার থাকে, ঠিক আছে? সো যে নাম্বারটা দেখা যাচ্ছে এখানে, আচ্ছা টোটাল ক্লাস মিনিমাম 16টা, টোটাল ক্লাস মিনিমাম 16টা, ঠিক আছে? আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে, তবে মিনিমাম 16টা। ওকে, আর কোনো কিছু? ওকে দেন, তাহলে হচ্ছে আমি আমাদের রেকর্ডটা অফ করছি এবং আজকের মতো আমরা আমাদের বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।